যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, তাহলে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর আবার দেখা হয়ে গেল। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা দুপুরবেলা আমরা প্রথম ক্লাসটা করছি, আশা করি প্রথম ক্লাসটা সবাই করছো। যারা এখন লাইভে যুক্ত হয়েছে আশা করি তোমরা সবাই প্রথম ক্লাসটা করছো। তো আজকে এখন আমরা দ্বিতীয় ক্লাসটা করব। তো প্রথম ক্লাসে তাপগতিবিদ্যার 0তম সূত্র এবং প্রথম সূত্রের যাবতীয় যত সূত্র ছিল সেই সূত্রগুলো কিন্তু একেবারে একাডেমিতে আমরা যেভাবে ভেঙে বুঝাই সব কিছু কিন্তু সেইভাবে বুঝাই দিছি। মানে তোমার যদি একাডেমিতে এই অধ্যায়ের ক্লাস করা নাও থাকে, আশা করি তুমি যদি একটু বইয়ের সাথে সম্পর্ক রাখো এবং ক্লাসটা করো, আগের ক্লাসটা করো, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড যে সূত্রগুলো আছে অ্যাটলিস্ট সেই সূত্রগুলো তুমি বুঝতে পারবা। এবং যখন আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব তখন তুমি প্রবলেমগুলো সলভ করার যে প্রসেসটা ওইটাও তুমি ধরতে পারবা। খুব সহজে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সারও করে ফেলতে পারবা। তো দেখো আমরা অনেকগুলো সূত্র পড়ছিলাম, এখন যেটা তোমাদের সমস্যা হয় যে ভাই সূত্রগুলো মনে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই কারণে দেখো আমি 2টা পৃষ্ঠাতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড যত সূত্র আছে সবগুলো 2টা পৃষ্ঠাতে আমি এনে দিচ্ছি। তাহলে তোমরা একটু প্রথমে এই জিনিসটা একটু দেখে নাও। দেখো এই যে সূত্রের ম্যাপ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিইউ কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন, ডিডাব্লিউ কি কৃত কাজ, ডিকিউ হচ্ছে সরবরাহকৃত তাপশক্তি। যদি কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয় তাহলে যদি কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয় তাহলে ডিকিউটা পজিটিভ হবে। যদি কোনো সিস্টেম তাপ হারায় তাহলে সেই ক্ষেত্রে ডিকিউটা নেগেটিভ হবে। যদি অন্তঃস্থ শক্তি বাড়ে তাহলে এটা পজিটিভ হবে, অন্তঃস্থ যদি শক্তি যদি হ্রাস পায় তাহলে এটা নেগেটিভ হবে। কৃত কাজ যদি আয়তন বৃদ্ধি হতে কৃত কাজ হয় তাহলে ডিডাব্লিউটা পজিটিভ হবে, আর আয়তন যদি হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রে ডিডাব্লিউটা নেগেটিভ হবে। কথা বোঝা গেছে? তাহলে ডিকিউ ইকুয়াল টু কি? ডিকিউ ইকুয়াল টু এন সিপি ডিটি ছিল। ডিকিউ ইকুয়াল টু এন সিপি ডিটি, যেখানে সিপিকে আমরা কি লিখতে পারি? সিপি ইকুয়াল টু এফ বাই টু প্লাস 1 ইন্টু আর, তাই না? সিবি ইকুয়াল টু এফ বাই টু আর, আর সিপি ইকুয়াল টু এফ বাই টু 1, এফ বাই টু প্লাস 1 ইন্টু আর। তাহলে আমরা সেই কাজটাই করছি, ডিকিউ ইকুয়াল টু এন সিপি ডিটি। এবার সিপিকে যদি আমরা ভেঙে ডিগ্রি অফ ফ্রিডমের মাধ্যমে লিখি তাহলে এফ বাই টু প্লাস 1 আর লেখা যায়। তাহলে এই দুইটা সূত্র কিন্তু একই। কথা বোঝা গেছে? এইবার আসো ডিইউ, অন্তঃস্থ শক্তির পরিবর্তন। প্রক্রিয়া যেটাই হোক, অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র এন সিভি ডিটি। সিবিকে কি লেখা যায়? সিবিকে লেখা যায় এফ বাই টু আর। তাহলে আমরা সেই কারণে এফ বাই টু আর এন ডিটি এই সূত্রটাও লিখতে পারি। কথা বোঝা গেল? কৃত কাজ ডিডাব্লিউ, ডিডাব্লিউ কি ছিল? ডিডাব্লিউ পিডিভি। আবার এই পিডিভিকে আমরা ভেঙে কি পাইছিলাম? এন আর ডিটি পাইছিলাম না? এন আর ডিটি। কিন্তু কোন প্রক্রিয়ার জন্য? সমচাপ প্রক্রিয়ার জন্য এন আর ডিটি পাইছিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এন আর ডিটি মানে ডিডাব্লিউ, এন আর ডিটি মানে ডিডাব্লিউ। কথা বোঝা গেছে? এন আর ডিটি মানে কি? ডিডাব্লিউ। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এন আর ডিটি আছে, এন আর ডিটি, এন আর ডিটি ডিডাব্লিউ। তাহলে এন আর ডিটি ডিডাব্লিউ, তাহলে ডিইউ ইকুয়াল টু এফ বাই টু এন আর ডিটি, এফ বাই টু এন আর ডিটি, এন আর ডিটি মানে ডিডাব্লিউ। এই যে ডিডাব্লিউ লিখে দিলাম। তাহলে সেম কাজটা আমরা এখানেও করতে পারি। কি করতে পারি? ডিকিউ ইকুয়াল টু এফ বাই টু প্লাস 1 ইন্টু আর এন ডিটি। তাহলে এই যে এন আর ডিটি এটা মানে কি? ডিডাব্লিউ। তাহলে এফ বাই টু প্লাস 1 এন আর ডিটি মানে ডিডাব্লিউ, এটাও আমরা লিখতে পারি। সিবি এর সূত্র এফ বাই টু আর, সিপি এর সূত্র এফ বাই টু প্লাস 1 ইন্টু আর। সিপি এবং সিবি এর এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র কার মাধ্যমে? ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মাধ্যমে, ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মাধ্যমে। ওকে, গামা, গামা কি? গামা হচ্ছে সিপি এবং সিভি এর রেশিও গামা। গামা কি? গামা হচ্ছে সিপি আর সিভি এর রেশিও হচ্ছে গামা। আমি যদি গামার মাধ্যমে সিপি এবং সিবিকে লিখি, কার মাধ্যমে? গামার মাধ্যমে কাকে? সিবিকে এবং সিপিকে লিখি, তাহলে সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিবি।
গামা ইন্টু সিবি, সিবি হচ্ছে এটা, তাহলে এর সাথে যদি গামা গুণ করে দিই তাহলে সিপি পাবো, দেখো সেটাই পেয়েছি। আর আরেকটা সূত্র আমরা কি শিখলাম, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কি আর। দাদা গামার কি কোনো নির্দিষ্ট নাম নেই? না, গামা ইজ গামা, ঠিক আছে, গামা ইজ গামা, আর সিপি ইজ গ্রেটার দেন সিবি, এই কারণে সিপি থেকে সিবি বাদ দিলে কি পাবো, আর পাবো। ওকে, তাহলে এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড কিছু সূত্র। এইবার আসো, তাপগতীয় প্রক্রিয়া আছে কয়টা? 4টা। এবার সেই 4টা তাপগতীয় প্রক্রিয়ার একেবারে প্রথম ক্লাসের লাস্টে 4টা তাপগতীয় প্রক্রিয়ার জন্য কৃত কাজ, গ্রাফ, কোন সূত্র প্রযোজ্য হবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কেমন হবে, সব কিছু সুন্দর করে ভেঙে ভেঙে দেখাইছি। সেই জিনিসটা একটা ছকের মাধ্যমে এখানে আছে। এই ছকটা অলরেডি তোমার খাতায় আছে, এই ছকটা ভালো করে দেখো, এই ছকটা অলরেডি তোমার খাতায় আছে, ঠিক আছে। সেই জিনিসগুলো আমি জাস্ট এক ছকে নিয়ে আসছি। দেখো প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, সমচাপ, সম আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কি হবে? সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ায় কোনোটাই জিরো হবে না, সবগুলোই থাকবে। সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন নেই, তাহলে ডিভি0, ডিভি0 মানে ডিডাব্লিউ0, এই ডিডাব্লিউটা বাদ যাবে, তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ হবে, দেখো হয়েছে। সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতার পরিবর্তন নেই, সুতরাং অন্তস্থ শক্তির পরিবর্তন হবে না, তাহলে ডিকিউ ইকুয়াল টু অন্তস্থ শক্তি থাকবে না, তাহলে ডিকিউ ইকুয়াল টু হবে ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউটা হবে 0, তাহলে ডিকিউ যদি 0 হয় তাহলে 0 ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, 0 ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। হয়েছে, তোমার খাতায় আছে এগুলো। এবার আসো সূত্র, কোন ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য হবে? সমচাপ প্রক্রিয়ায় পি কনস্ট্যান্ট, তাহলে ভি আর টি এর মধ্যে সম্পর্ক চার্লসের সূত্র, ভি1 বাই টি1, ভি2 বাই টি2। সম আয়তন প্রক্রিয়ায় চাপীয় সূত্র, আয়তন যেহেতু কনস্ট্যান্ট তাহলে পি আর টি এর সম্পর্ক, পি আর টি পরস্পরের সাথে সমানুপাতিক, তাহলে পি1 বাই টি1, পি2 বাই টি2। সমষ্ণ প্রক্রিয়া উষ্ণতা টি থাকবে কনস্ট্যান্ট, তাহলে টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি1 ভি1, পি2 ভি2, বয়েলের সূত্র। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কেউ কনস্ট্যান্ট না, পি ভি টি তিনটা তাপগতীয় চলকই পরিবর্তনশীল, তাহলে পি এর সাথে ভি এর একটা সম্পর্ক, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা বাসায় টিভি দেখি, তাহলে টি আর ভি এর সম্পর্ক হচ্ছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর পি আর টি এর সম্পর্ক সেটা কিভাবে লিখবো, কি শর্টকাট লিখে দিয়েছিলাম, পাটালি গুড় 1 গ্রাম কম, তাহলে পাটালি গুড় মানে গামা, 1 গ্রাম কম, তাহলে 1 মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এইবার আসো কৃতকাজ, কৃতকাজ দেখো সব তোমার খাতা লেখা আছে, সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ পি ডেল ভি, আর পি ডেল ভি মানে এন আর ডেল টি। সম আয়তনে যেহেতু আয়তনে কোনো পরিবর্তন হবে না, সুতরাং কোনো কাজ নাই, সুতরাং কোনো কাজ নাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি 0। এবার আসো সমষ্ণ প্রক্রিয়া, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ কি তোমার খাতায় আছে, দেখো খাতা উল্টাও। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র দুইটা ছিল, এন আর টি লন ভি2 বাই ভি1, শেষ আয়তন বাই আদি আয়তন, আর ভি2 বাই ভি1 মানে পি1 বাই পি2, তাহলে এন আর টি লন পি1 বাই পি2 আমি আর একটা সূত্র লিখতে পারি। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের জন্য 4টা সূত্র ছিল, এন সিভি টি1 মাইনাস টি2। এবার সিভিকে কি লিখতে পারি, এফ বাই টু আর, তাহলে আর একটা সূত্র হয়ে গেল। ওকে, সিভিকে আমরা কি লিখতে পারি, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, তাহলে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 লিখে আর একটা সূত্র। এবার এন আর টি1 মানে পি1 ভি1, এন আর টি2 মানে পি2 ভি2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। কি কথা কি বোঝা গেছে? আর চিত্র, যে সমচাপ প্রক্রিয়ায় প্রেসার পি কনস্ট্যান্ট, পিবি ডায়াগ্রাম, সমায়তন প্রক্রিয়ায় আয়তন ভি কনস্ট্যান্ট, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ হচ্ছে এইটা, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ হবে সমষ্ণ রেখা থেকে অধিকতর খাড়া। তো এইগুলো তোমার খাতায় আছে, সেই জিনিসগুলো একসাথে ছকে করে দিলাম, যাতে কোনো ম্যাথ ট্যাথ করতে হলে ডিরেক্ট তুমি এই ছকে চলে আসতে পারো। ওকে, তাহলে এবার চলো আমরা প্রবলেম সলভ করতে পারবো মোটামুটি। প্রবলেম সলভ করার আগে তোমাদের আরেকটা জিনিস বলি, যদি অনেক সময় এই ব্যাপারগুলো, যেহেতু দেখো অন্তস্থ শক্তি তুমি দেখতে পাও না, তাপমাত্রার পরিবর্তন এটা কি তুমি দেখতে পাও না, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন এগুলো তুমি দেখতে পাও না, তুমি কৃতকাজটা আয়তনের, গ্যাসের আয়তনের পরিবর্তন হচ্ছে কৃতকাজ পজিটিভ না নেগেটিভ, এই জিনিসগুলা দেখে ফিল করা যায় না। তো আমরা চাই এমন কোনো কিছুর সাথে একটু কম্পেয়ার করব, তুলনা করব, যাতে আমরা জিনিসগুলো সহজে ফিল করতে পারি। তো এরকম কিছুর সাথে কি কম্পেয়ার করা যায়, এরকম কিছু কি আমাদের হাতে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তা আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি, আমরা পানির সাথে কম্পেয়ার করে নিতে পারি। তো দেখো পানির সাথে কম্পেয়ার করে নিতে পারি।
পানির পরিমাণ, এই পানির পরিমাণটা হবে তাপের পরিমাণ। তাপের পরিমাণ, কোন একটা পাত্রে পানি থাকলে সেই পানির যে উচ্চতা, এটাকে আমরা তুলনা করব তাপমাত্রার সাথে। এটাকে তুলনা করব তাপমাত্রার সাথে। আর যে পাত্রে পানি রাখা থাকবে সেই পাত্রের আকার বা পাত্রের সাইজ, এর সাথে আমরা তুলনা করব হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন, দেখো মনে করো এই একটা পাত্র, একটা বেশ সরু লম্বা ড্রাম, আর এইখানে আর একটা পাত্র আছে। এই দুইটার মাঝখান দিয়ে, এখান থেকে একেবারে নিচের প্রান্ত দিয়ে একটা নল দিয়ে সংযুক্ত করে দেওয়া আছে। একটা নল দিয়ে সংযুক্ত করে দেওয়া আছে। এই পাত্রে এই হাইটে পানি আছে। আর এই পাত্রে এই হাইটে পানি আছে। এখানে পানি আছে, ধরো এই পাত্রে পানি আছে 200 কেজি, আর এই পাত্রে পানি আছে 100 কেজি। সরু পাত্র, কম পানি আছে। এই পাত্রে আছে 200 কেজি, এই পাত্রে আছে 100 কেজি। এইবার আমি যদি এখান থেকে, ধরো এখানে একটা কল ছিল, ট্যাপ ছিল, ট্যাপটা আমি খুলে দিছি। তো ট্যাপটা যদি খুলে দেওয়া হয় তাহলে পানির প্রবাহ হবে না? বলো পানির প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? বলো কোন দিক থেকে পানির প্রবাহ কোন দিকে হবে? এই যে এখানে 200 কেজি, এখানে 100 কেজি, এখানে কম পানি, এখানে বেশি পানি, তাহলে বেশি থেকে কমের দিকে পানির প্রবাহ চলবে না, এটা হবে না। পানির প্রবাহ চলবে এই পাত্র থেকে এই পাত্রের দিকে, পানির প্রবাহ চলবে। এটা হচ্ছে পানির প্রবাহ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, পানির প্রবাহটা কি পানির পরিমাণের উপর নির্ভর করেছে? বলো পানির প্রবাহটা পানি পরিমাণের উপর নির্ভর করছে? না, করে না। কিসের উপর নির্ভর করছে? পানির হাইটের উপর। এই পাত্রে পানির হাইট বেশি, এই পাত্রে পানির হাইট কম, যদিও এখানে বেশি পানি, এখানে কম পানি। তাহলে পানির হাইট বেশি থেকে পানির হাইট কম, তার দিকে পানির প্রবাহটা চলছে। তাহলে পানির প্রবাহটা নির্ভর করে কার উপর? পানির পরিমাণের উপর না, পানির উচ্চতার উপর। তাহলে দেখো সেম জিনিসটাই এখানে ঘটে। মনে করো এই একটা পাত্র, একটা বস্তু, তার সাথে তাপীয় সংযোগে, তাপীয় সংস্পর্শে আর একটা বস্তু আছে। এই বস্তুতে তাপ শক্তি আছে 200 জুল, এই বস্তুটাতে তাপ শক্তি আছে 100 জুল। কিন্তু এই বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। বলো তাপ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে? তাপের প্রবাহটা, তাপের প্রবাহটা উষ্ণ থেকে, এটা উষ্ণ আর এটা শীতল, উষ্ণ থেকে শীতল। তাহলে তাপের প্রবাহটা উষ্ণ থেকে শীতলের দিকে যাবে, তাপের প্রবাহ। তাহলে তাপের প্রবাহ কি তাপের পরিমাণের উপর, তাপ শক্তির পরিমাণের উপর নির্ভর করলো? অনেকে বলে ভাই এখানে 200 জুল বেশি তাপ, এখানে 100 জুল কম তাপ, তাহলে এখান থেকে এখানে আসবে তাপ না। তাহলে তাপের প্রবাহটা তাপমাত্রার উপর নির্ভর করছে, তাপের পরিমাণের উপর নির্ভর করে নাই। ঠিক তেমনি পানির প্রবাহটা পানির উচ্চতার উপর ডিপেন্ড করছে, পানির পরিমাণের উপর নির্ভর করে নাই। তাহলে পানির পরিমাণ মানে তাপের পরিমাণ, বুঝছো? যদি তুমি দেখে বুঝতে চাও, কম্পেয়ার করতে চাও, তাহলে এই জিনিসটা পানির সাথে কম্পেয়ার করে নিবা। তাহলে পানির পরিমাণ মানে তাপের পরিমাণ, আর পানির উচ্চতা মানে কি? তাপমাত্রা। কি কথা বুঝছো? পানির উচ্চতা মানে তাপমাত্রা। তাহলে আমরা এবার এই যে তাপগতীয় যে প্রক্রিয়াগুলো আমরা দেখলাম, এরকম কয়েকটা প্রক্রিয়া আমরা দেখি। তো মনে করো সাপোজ সমআয়তন প্রক্রিয়া। তো সমআয়তন প্রক্রিয়ায় কি হবে? সমআয়তন প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ হচ্ছে পিডিভি, পিডিভি। তাহলে পিডিভি ডিভি যেহেতু 0, তাহলে ডিডাব্লিউ 0। তাহলে সমআয়তন প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তনটাই পুরাটাই আসবে হচ্ছে সরবরাহকৃত তাপশক্তি ডিকিউ থেকে। এখন চিন্তা করো, আমি যদি ডিকিউটাকে পজিটিভ করি, আমি ধরো সিস্টেমে তাপ দিলাম, তাহলে ডিকিউটা পজিটিভ। তাহলে ডিকিউ যদি পজিটিভ হয় তাহলে দেখো ডিইউটাও পজিটিভ হবে, অর্থাৎ অন্তস্থ শক্তিও বাড়বে। আবার সিস্টেম যদি তাপ হারায়, সিস্টেম তাপ হারাচ্ছে, অর্থাৎ ডিকিউ যদি নেগেটিভ হয়, ডিকিউ যদি নেগেটিভ হয়, মাইনাস হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিও কি হবে? ডিও মাইনাস হবে, অর্থাৎ অন্তস্থ শক্তি তখন হ্রাস পাবে। কি কথা বোঝা গেছে? অন্তস্থ শক্তি তখন হ্রাস পাবে। এটা পজিটিভ হলে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হলে এটা নেগেটিভ হবে, তাই না? দেখাই তো যাচ্ছে ডিকিউ সমান সমান কি? ডিইউ। এইবার আসো দেখো তো ব্যাপারগুলো আসলে সত্যি কিনা। তাহলে আমরা একটু পানির পাত্রের সাথে কম্পেয়ার করে নিই।
ধরো এটা একটা পানির পাত্র, এটা একটা পানির পাত্র, এই পাত্রে এই হাইটে পানি আছে। কি প্রক্রিয়া বলো? সম আয়তন প্রক্রিয়া। পাত্রের আয়তনের সাথে তুমি পানির ক্ষেত্রে, গ্যাসের আয়তনের সাথে তুমি পানির ক্ষেত্রে কোনটাকে কম্পেয়ার করছিলা? দেখো ছকে, দেখো ছকে, দেখো কোনটাকে কম্পেয়ার করছিলা? গ্যাসের আয়তন মানে পাত্রের সাইজ। তাহলে আমাদের বলছে সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন। তাহলে সম আয়তন মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। গ্যাসের আয়তন মানে পাত্রের সাইজ, তাহলে পাত্রের সাইজ একই রকম থাকবে, পাত্রের সাইজ একই থাকবে। এটা কি বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো? এই লাইনটা কি বুঝতে পারছো? সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন মানে, সম আয়তন মানে আয়তনের, গ্যাসের আয়তনের কোনো পরিবর্তন হবে না। এবার গ্যাসের আয়তনের মানে পাত্রের আকার, পাত্রের সাইজ, তাহলে পাত্রের সাইজের কোনো পরিবর্তন হবে না, পাত্রের সাইজ একই থাকবে। এবার পাত্রের সাইজ আমি একই রাখলাম, আসো পাত্রের সাইজের কোনো চেঞ্জ করব না, পাত্রের সাইজ আমি একই রাখলাম। এইবার যা বলি সুন্দর করে শোনো, পাত্রের সাইজ আমি একই রাখলাম, একই রেখে কিছু পরিমাণ তাপ ঢাললাম, মানে পানি ঢাললাম। পানি ঢালা, পানির পরিমাণ মানে তাপের পরিমাণ। তাহলে পানি ঢাললাম, পানি ঢাললাম মানে কি? তাপ ঢাললাম, ডিকিউ দিলাম, অর্থাৎ সিস্টেমের মধ্যে ডি দিলাম। তাহলে ডিকিউটা কি? পজিটিভ না? ডিকিউটা পজিটিভ দিলাম, দিলে পানি দিলে হাইট একই, মানে পাত্র একই থাকবে। তাহলে পানির পাত্রের আকার যদি একই থাকে, তাহলে পানি যদি আরও ঢালা হয়, তাহলে পানির পাত্রের হাইট কি আগের পরিমাণ থাকবে? তাহলে কি হবে? উচ্চতা কি হবে? উচ্চতা বাড়বে না? তাহলে উচ্চতা বাড়বে, পানির উচ্চতার লেভেলটা বাড়বে। উচ্চতা লেভেল বাড়া মানে কি? উচ্চতা কার সাথে কম্পেয়ার করছিলাম? দেখো ছকে দেখো, উচ্চতা কার সাথে কম্পেয়ার করছিলাম? পানির উচ্চতা মানে তাপমাত্রা, তার মানে তাপমাত্রা বাড়বে, তাহলে ডিটি বাড়বে, তাহলে ডিটি পজিটিভ হবে, ডিটি পজিটিভ। আর ডিটি পজিটিভ মানে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে অন্তঃস্থ শক্তিও বাড়বে, কারণ তাপমাত্রার উপরে অন্তঃস্থ শক্তি নির্ভর করে। অন্তঃস্থ শক্তি বাড়বে তাপমাত্রা বাড়লে, অন্তঃস্থ শক্তি কমবে তাপমাত্রা কমলে। তাহলে সেই ক্ষেত্রে ডিইউটা কি হবে? ডিইউটাও পজিটিভ হবে। তাহলে ডিকিউ পজিটিভ হলে দেখো ডিইউ পজিটিভ কিনা, বুঝাইতে পারছি? ধরো এই পাত্রে, এই পাত্র থেকে দেখো, এত কিছু একে আর বুঝাবো না। এই পাত্রে পানি আছে, তুমি পাত্রের সাইজ একই রাখবা, কারণ সম আয়তন। এই পাত্রে পানি আছে, তুমি পাত্রের সাইজ একই রাখবা, একই রেখে এবার এখান থেকে তাপ নিয়ে নাও, তাপ বর্জন করো, পানি বর্জন করো, পানি এখান থেকে উঠায় নাও, কয়েক মাগ পানি উঠায় নাও। বলো পানি উঠাই নিলে কি হবে? এখান থেকে যদি তুমি পানি ফেলে দাও, তাহলে ডিকিউ যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে পানির হাইটটা কি হবে? হাইটটা নিচে নেমে যাবে। হাইট নিচে নেমে যাওয়া মানে তাপমাত্রা ডিটি নেগেটিভ হবে, আর ডিটি নেগেটিভ মানে ডিইউটাও নেগেটিভ হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আর একটা মিলাই দিই, এটা তুমি যে কোনোটা মিলাইতে পারবা। আসো ধরো আমরা কোনটা মিলাবো? রুদ্ধতাপীয় মিলাই, রুদ্ধতাপীয়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ দিব না, তাপ নিব না, অর্থাৎ পানি ঢালবো না, তাপ দিব না, নিব না, ঠিক আছে? তার মানে পানি ঢালবো না, পানি যা আছে তাই, পানি ঢালবো না। দেখি তো কথা সত্য হয় কিনা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ভাই এটা জিরো, এটা জিরো। তাহলে এটা যদি জিরো হয়, ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ। মানে কি? মানে হচ্ছে ডিডাব্লিউ যদি মাইনাস হয় ডিইউ হবে প্লাস, আর ডিডাব্লিউ যদি প্লাস হয় ডিইউ হবে মাইনাস। কি কথা কি বুঝছো? একটা প্লাস হলে, এটা যদি প্লাস হয় এটা দেখো মাইনাস, তাহলে একটা প্লাস হলে আর একটা কি হবে? মাইনাস হবে। তো দেখি তো কথা সত্যি কিনা। আসো একটা পাত্র এঁকে ফেলি। এই যে পাত্র, এই পাত্রে পানি আছে, এই পাত্রে এইটুকু পরিমাণ পানি আছে, পানির কোনো চেঞ্জ করব না। আচ্ছা পানির চেঞ্জ করলাম না, পানির চেঞ্জ করলাম না, আমি ধরো পাত্রটাকে ছোট করে ফেললাম, পাত্র চুপসাই দিলাম, পাত্রটাকে ছোট করে ফেললাম, পাত্রের আকার ছোট করে ফেললাম। তাহলে পাত্রের আকার যদি ছোট করে ফেলি, এ দেখো পাত্র আগে বড় পাত্র ছিল, এবার পাত্র ছোট হয়ে গেছে, পাত্রের আকার ছোট হয়ে গেছে। বলো এর ভেতরে যে পানি আছে সেই পানি কি হবে? পানি পড়ে যাবে, পানি উচ্চতা বেড়ে যাবে, পানির উচ্চতা আগে যা ছিল উচ্চতা তার চেয়ে বেড়ে যাবে। কথা কি বুঝছো? তাহলে কি করা হইলো দেখো, পাত্রের আকার পরিবর্তন করে আকারটাকে ছোট করা হয়েছে, আয়তন কমানো হয়েছে। সহজ কথা, আয়তন কমানো হয়েছে। তাহলে ডিভি নেগেটিভ, তাহলে ডিভি নেগেটিভ মানে ডিডাব্লিউ নেগেটিভ, ডিডাব্লিউ নেগেটিভ। দেখি তাহলে ডিডাব্লিউ নেগেটিভ হলে অন্তঃস্থ শক্তি পজিটিভ হওয়া উচিত।
ডিডব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে অন্তস্থ শক্তি পজিটিভ হতে হবে, একটা নেগেটিভ হলে আর একটা পজিটিভ হতে হবে। হয়েছে কিনা দেখি। তাহলে কি হচ্ছে, হাইট বেড়ে গেছে, ও আচ্ছা তাহলে হাইট বেড়ে গেছে, তাহলে ডিটিটা পজিটিভ, আর ডিটি পজিটিভ হলে ডিউটা কি, ডিউটা পজিটিভ। দেখো মিলে গেছে কিনা, ক্লিয়ার, বুঝা গেছে। ধরো এই যে পাত্রটা, এই পাত্রে এইটুকু পানি ছিল, এই যে পাত্র, এই পাত্রে এইটুকু উচ্চতায় পানি ছিল। এবার তুমি পাত্রের আকার বড় করো তো, পাত্রের আকার যদি বড় করা হয়, পাত্রের আকার বড় করলাম, তাহলে সেম পানি থাকবে, পানি ঢালবো না, পানি এখান থেকে নিয়েও নিব না, তাহলে সেম পানি থাকলে পানির হাইটটা নিচে নেমে যাবে কিনা বলো, পানির হাইটটা নিচে নেমে যাবে কিনা। তাহলে কি করা হয়েছে বলো, এখান থেকে এখানে কি করা হয়েছে, পাত্র বড় করা হয়েছে, মানে আয়তন বাড়ানো হয়েছে, আয়তন পজিটিভ, তাহলে কাজও হয়েছে পজিটিভ। এবার পানির হাইট কি হয়ে গেছে, হাইট কমে গেছে, দেখো হাইট নিচে নেমে গেছে। তাহলে হাইট নিচে নেমে যাওয়া মানে ডিটি নেগেটিভ হয়ে যাওয়া, ডিটি নেগেটিভ হয়ে যাওয়া মানে ডিইউটাও নেগেটিভ হয়ে যাওয়া, অর্থাৎ একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবেই। এই হচ্ছে কাহিনী। তাহলে তুমি সমষ্ণটা বাসায় মিলাইও। তাহলে আমরা এই উদাহরণটা কেন আনলাম, ভালো করে একটু ফিল করার জন্য, বোঝার জন্য, যে আমরা এই অন্তস্থ শক্তি, তারপরে গ্যাসের সরবরাহকৃত তাপ শক্তি, এগুলো তো চোখে দেখতে পারি না, তাহলে চোখে দেখতে পারি পানি। তো আমরা এই কারণে পানির এই উদাহরণটার সাথে যখন মিলাবো তখন ব্যাপারগুলো একেবারে আমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এই কারণে এই কাজটা আমরা করলাম, ঠিক আছে। ওকে, এইবার আসা আমরা প্রবলেম সলভ করব। তো দেখো এখানে প্রথম যে প্রবলেমটা আছে সেটা ঢাকা বোর্ড 24-এ আসা। তো কি বলতেছে, আমরা প্রশ্নটা পড়ি। পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। কার্বন ডাইঅক্সাইড কি ধরনের গ্যাস, বহু পারমাণবিক গ্যাস। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গামার মান হচ্ছে 1.33 আর ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মান হচ্ছে 6। দেখি এগুলো লাগে কিনা, লিখে রাখলাম। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 2 গুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ হবে। অর্থাৎ আমি গ্যাসের আয়তন দ্বিগুণ করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করা হবে, সমষ্ণ প্রক্রিয়ায় করা হবে। তো বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করতে যে কাজ হবে আর সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ করতে যে কাজ হবে, এই দুইটা কাজকে তুলনা করে বলা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজটা সমষ্ণের চেয়ে কম হবে। সরি। এবার দেখো কি বলছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ নির্ণয় করতে বলছে। আসো প্রথমে আমরা গ নম্বরটা করি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, চূড়ান্ত চাপ চাইছে, চূড়ান্ত চাপ, দ্যাট মিন্স P2 আমাদের চাওয়া হয়েছে। ওকে, তাহলে বলা হচ্ছে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন দ্বিগুণ করতে, আয়তন দ্বিগুণ করতে। ওকে, তাহলে V1 হচ্ছে V, V2 হচ্ছে 2V। তাহলে P1 যদি P হয় তাহলে আমাদের P2টা কত, এটা চাইছে। আদর্শ তাপমাত্রা ও চাপে, তাহলে আদর্শ তাপমাত্রা আমরা তো P1 জানি, আদর্শ তাপমাত্রা ও চাপ, তাহলে আদর্শ চাপ হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল বা 1.01, যদি পুরো মানটা লিখতে চাও 1.01325 × 10⁵ প্যাসকেল। তাহলে চূড়ান্ত চাপ P2 বের করতে হবে। কি প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কার কার সম্পর্ক, P আর V এর সম্পর্ক। তাহলে P আর V এর সম্পর্ক P1 V1 গামা, P2 V2 গামা। P2 চাইছে, তাহলে P2 = V2টাকে এই পাশে পাঠালাম, V2টাকে এই পাশে, তাহলে V1/V2 টু দি পাওয়ার গামা P1। এবার আসো মান বসাই। V1 এর মান V, V2 এর মান 2V, গামা কার্বন ডাইঅক্সাইড গ্যাস গামা 1.33 আর P1 এর মান 1.01325 × 10⁵ প্যাসকেল। তাহলে V আর V কাটাকাটি করে দাও, বাকি কাজ ক্যালকুলেটর করবে। 0.5 টু দি পাওয়ার 1.33 এর সাথে গুণ 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5, এক্সপোনেনশিয়াল ফাংশন 5 4.03 × 10⁴ প্যাসকেল। দেখো এটা আসছে কি। ওকে,
শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে শিক্ষকের বক্তব্য হচ্ছে লাস্ট লাইন। তাহলে আমাদের কৃতকাজ বের করতে হবে কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়। কৃতকাজ বের করতে হবে কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আয়তন দ্বিগুণ করতে কৃতকাজ। তাহলে এবার দুই প্রক্রিয়ায় কৃতকাজটা আমরা বের করে দেখব যে আসলে টিচারের বক্তব্য সঠিক কিনা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজটা সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের তুলনায় কম হয় কিনা দেখি। তাহলে আসো ঘ নম্বর। তাহলে প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করতে কাজ। তাহলে V1 যদি V হয়, V2 হচ্ছে 2V, আয়তন দ্বিগুণ করতে কৃতকাজ। তাহলে W1 বললাম nRT ln V2 বাই V1। n হচ্ছে মোল সংখ্যা, কয় মোল? কয় মোল বলছে? আদর্শ 1 মোল। এই যে n এর মান 1 মোল, 1 মোল গ্যাস। তাহলে n এর মান 1 আর এর মান 8.316। টি টেম্পারেচার, স্বাভাবিক তাপমাত্রা বা প্রমাণ তাপমাত্রা, এই যে আদর্শ তাপমাত্রা চাপ। তাহলে আদর্শ তাপমাত্রা টি 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আদর্শ তাপমাত্রা বা প্রমাণ তাপমাত্রা বলতে আমরা ফিজিক্সে 273 ধরে হিসাব করব। তাহলে 273 ln V2 2V ডিভাইডেড বাই V, V আর V কাটাকাটি ln 2। তাহলে দেখি কত কাজ হয়। 1 ইন্টু নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি করলাম এটা? বলো কি ভুল করছি? কি ভুল করছিলাম? আর এর মান 8.316 হবে কিনা? আর এর মান 8.314ও দিতে পারো, কোনো কোনো বইতে এটা আছে। ঠিক আছে, কি ভুল করছিলাম বলো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ার সূত্র খাটাচ্ছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র খাটাইতে হবে। সরি, W1। এবার কোন সূত্র খাটাবো? তোমার যেটা ভাল লাগে খাটাও। NCV dt, সিবি এর মান দেওয়া নেই, তাহলে সিবি ইকুয়াল টু F/2 আর লিখতে পারো। তো তাইলে আমাদের সিবিতে যাওয়ার দরকার কি? আমরা একবারে লিখি F/2 NR T1 মাইনাস T2, T1 মাইনাস T2 রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন T1 এর মান 273, T1 এর মানটা 273। আমাদের দেখো এইখানে V1 V2 লাগবে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ বের করতে গেলে T1 আর T2 লাগবে। তাহলে T2 কত এটা তো আমরা জানি না, তাহলে T2টা বের করে আনতে হবে। তাহলে আমরা T আর V এর সম্পর্ক থেকে T2টা বের করে আনি। তাহলে TV T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1। তাহলে আমাদের লাগবে T2। আচ্ছা, তাহলে T2 ইকুয়াল টু V1 বাই V2 গামা মাইনাস 1 T1 সমান বসাই। V1 এর মান V, V2 এর মান 2V, গামা 1.33 মাইনাস 1 আর T1 হচ্ছে 273। তাহলে V আর V কাটাকাটি 1/2 টু দি পাওয়ার 1.33 মাইনাস 1 গুণ 273। তাহলে 217.1814 এত কেলভিন বসাও। এবার এফ, এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য 6, তাহলে 6/2। এন হচ্ছে 1 মোল, আর এর মান 8.316ও বসাইতে পারো, 314ও বসাইতে পারো, যার যেটা ভালো লাগে। এবার T1 মাইনাস T2, T1 এর মান 273, T2 এর মান 217.1814। তাহলে 273 মাইনাস অ্যান্সার গুণ 3 গুণ 8.316, তাহলে 1392.56 জুল। এটা হচ্ছে কৃতকাজ। আসছে বলো? গামা 1.4 কেন? কার্বন ডাইঅক্সাইড গ্যাস গামা 1.33, কার্বন ডাইঅক্সাইড গ্যাস গামা 1.33 হবে, গামা 1.4 কেন হবে? ওকে, এটা এবার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য। সমষ্ণ প্রক্রিয়া তো সহজ, সমষ্ণ প্রক্রিয়ায় কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ W2 ধরলাম। NRT সমষ্ণ প্রক্রিয়ায় NRT ln V2 বাই V1, n এর মান 1 আর 8.316, T 273 ln V2 বাই V1 2V ডিভাইডেড বাই V, V আর V কাটাকাটি।
তাহলে লন 2 ইন্টু 273 গুণ 8.316, তাহলে এটা হচ্ছে 1573.629 জুল। তাহলে এই যে দুই ক্ষেত্রে আমরা কৃত কাজ বের করছি, তাহলে আমাদের কি দেখতেছি আমরা, অতএব W1 ইজ লেস দেন W2। তাহলে W1 হচ্ছে রুদ্ধ কাজ, আর W2 হচ্ছে সমষ্ণ। তো টিচার কি বলছিল, টিচার বলছিল যে পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। দেখি তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। তাহলে টিচারের বক্তব্য সঠিক, ওকে, ঠিক বলছিল। গুড, নেক্সট আসো। দেখো 4 নম্বর কোশ্চেন, এটা কোথায় আসা, যশোর বোর্ডে, সরি অনেকগুলো বোর্ডে, দিনাজপুর বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, তারপরে সিলেট বোর্ড 23, দিনাজপুর বোর্ড 22, সিলেট বোর্ড আবার 19, আর ঘ নম্বর হচ্ছে দিনাজপুর বোর্ড 24। ওকে, তাহলে কি বলছে, একটা পাত্র আছে, এই পাত্রে 2 মোল গ্যাস আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কি ধরনের গ্যাস বলে নাই, আচ্ছা তাপমাত্রা দেওয়া আছে। উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ এবং পরে দ্রুত, বলো ধীরে মানে কি, ধীরে মানে কোন প্রক্রিয়া বলো, এই যে ধীরে মানে সমষ্ণ, ধীরে ধীরে হলে সমষ্ণ হবে। আর দ্রুত যদি বলে, হঠাৎ করে দ্রুত যদি বলে, তাহলে সেটা কি হবে, রুদ্ধতাপীয়। এটা মাথায় রাখবা, হঠাৎ করে, খুব দ্রুত, এগুলো হলে রুদ্ধতাপীয়। আচ্ছা, উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করো। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে যে ধীরে, তাহলে চাপ ধীরে দ্বিগুণ করা হলো। তো ধীরে মানে সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করতে কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করতে কৃত কাজ। তাহলে ধীরে মানে সমষ্ণ প্রক্রিয়া, এই সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ। তাহলে P1 যদি P হয়, তাহলে P2 হবে 2P, চাপ দ্বিগুণ করতে কৃত কাজ। তাহলে nRT লন, দেখো V2/V1, কিন্তু এই সূত্র দিয়ে লাভ হচ্ছে না, আয়তনের ব্যাপার আমাদের দেওয়া নাই, আমাদের বলছে চাপ দ্বিগুণ করতে। তো ঘাবড়ানো কিছু নাই, আমাদের সূত্রের তো অভাব নাই, সূত্র আছে তো। nRT লন V2/V1 মানে P1/P2। তাহলে n কয় মোল, 2 মোল, আর এর মান 8.316, টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 + 273। প্রশ্ন পড়ে ঠিকঠাক সূত্রটা লিখতে পারলে ম্যাথ এমনিই হয়ে যাবে। লন P1/P2, P1P আর এটা 2P, তাহলে P আর P কাটাকাটি গেল। এই কৃত কাজটা নেগেটিভ হবে না পজিটিভ হবে বলো তো, না হিসাব করে নেগেটিভ হবে। কেন, কারণ লন 1/2, হাফ মানে 1-এর কম, তো লন 1-এর কম তো মাইনাস আসবেই। ঠিক আছে, কথা বুঝছো? চাপ দ্বিগুণ করলে আয়তন কি হয়, আয়তন অর্ধেক হয়ে যায়, আয়তন কমে যায়। আয়তন কমে যাওয়া মানে কাজ ঋণাত্মক হওয়া, তাই তো হবেই। তাহলে 2 × 8.316 ইন্টু 30 + 273 গুণ লন 0.5, তাহলে এটা হচ্ছে -3493.112 জুল হয়ে গেল। উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক কিনা, কি দাবি করছে জাহিন দাবি করলো পাত্রের গ্যাস হিলিয়াম গ্যাস। আচ্ছা, এই যে দাবি সঠিক কিনা, জাহিনের দাবি কি, পাত্রে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা হিলিয়াম গ্যাস, এই দাবি সঠিক কিনা এটা আমি কেমনে যাচাই করব? অর্থাৎ পাত্রের গ্যাসটা হিলিয়াম কিনা এটা আমি কেমনে চেক করব? পাত্রের গ্যাস হিলিয়াম কিনা, পাত্রের গ্যাস অক্সিজেন কিনা, পাত্রের গ্যাস বহু পারমাণবিক গ্যাস কিনা, এক পারমাণবিক গ্যাস কিনা, দ্বিপারমাণবিক গ্যাস কিনা, এটা হিসাব করার জন্য কি হিসাব করতে হয়? দুটো কাজ করা যায়, এক এফ এর মান বের করা যায়, ডিগ্রি অফ ফ্রিডম, আর একটা হচ্ছে গামার মান বের করা যায়। এখন যার যেটা ভাল লাগে, গামা বের করতে পারো অথবা এফ এর মানটা বের করতে পারো। তো দেখি এখান থেকে আমরা কোনটা বের করতে পারি, ঠিক আছে, কোনটা হিসাব নিকাশ করে বের করা যায়। আচ্ছা, সমষ্ণ দিয়ে কি কখনো গামা বের করা যাবে না? কেন যাবে না? কারণ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র হচ্ছে P1 V1 P2 V2। ভাই এখানে গামা কই, গামা কোথায়, গামা তো নাই এখানে। তাহলে এই কারণে সমষ্ণ দিয়ে আমি গামা খুঁজে পাবো না। তাহলে গামা আছে সূত্রে,
এরকম প্রক্রিয়ায় যাইতে হবে। কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমাদের এই যে পরবর্তী ক্ষেত্রে যাইতে হবে যে পরে দ্রুত মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 3 গুণ করলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এত হয়, ঠিক আছে, এইটাতে আমাদের যাইতে হবে। তাহলে আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দ্রুত যেটা সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপ P1 হচ্ছে P আর P2 চাপ কয় গুণ দেখি পরবর্তীতে, পরে দ্রুত 3 গুণ করলে 3 গুণ করা হয়েছে চাপ, তাহলে 3P। টেম্পারেচার ছিল T1, টেম্পারেচার T1 ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার T2 কত হয়েছে? তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 197.83 ডিগ্রি সেলসিয়াস, 197.83 ডিগ্রি সেলসিয়াস। চাইছে কি গামা কত? গামা দেখে আমাদের বলতে হবে। তাহলে কার কার সম্পর্ক? পাটালি গুড়, পি আর টি এর সম্পর্ক। তাহলে পাটালি গুড় লিখে ফেলো, পাটালি গুড় 1 গ্রাম কম, পাটালি গুড় 1 গ্রাম কম। তাহলে P1 T1, P2 T2। ওকে, আমরা গামাটা বের করতে চাই। এবার গামা বের করতে পারি কিভাবে? একটা কাজ করি, গামার পার্টগুলোকে এক পাশে নিই। তাহলে P1 P2 T2 T1, T2 বাই T1, এই যে T1 এই পাশে চলে গেল, গিয়ে গামা 1 মাইনাস গামা। তাহলে P1 এর মান P, P2 এর মান 3P, T1 এর মান 30 প্লাস 273, T2 এর মান 197.83 প্লাস 273, গামা 1 মাইনাস গামা। পি আর পি কাটাকাটি গেল, এখানে 1/3, এখানে 1/3, আর এখানে 197.83 প্লাস 273, নিচে 30 প্লাস 273, এই মানটা হচ্ছে 1.5538, উপরে গামা 1 মাইনাস গামা। এবার কেমনে বের করবা? ক্যালকুলেটারে একবারে বের করা যায়, ক্যালকুলেটারে একবারে বের করা যায়, কিন্তু নর্মালভাবে বের করতে গেলে ঝামেলা আছে, বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেটারে যদি আমরা একবারে বের করি তাহলে 1/3 আগে বসাই, এই পুরো ক্যালকুলেটারে এটা তুলে দিব, 1/3, এইটা ইকুয়াল টু 1.5538 টু দি পাওয়ার এক্স, এই যে আলফা চাপ দিয়ে এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এভাবে উঠায় শিফট সলভ, দেখি কিভাবে উঠাইছি তোমাদের একটু দেখাই। সামনে লন নিন, লন নিচ্ছি পরে, আগে তোমার ক্যালকুলেটর প্রসেসটা দেয়। এই যে পুরোটা তুললাম, দেখো 1/3 এটা সমান সমান এর পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তাহলে আমাদের কি বের করতে হবে? গামার মান বের করতে হবে, শিফট সলভ, ঠিক আছে? এভাবে আশা করি আসবে, এই পড়ে গেল, এই যে শিফট সলভ। তো সলভ ফর এক্স 40 আমার আগে থেকে আছে, এইবার দেখি কত আসে। একটু ওয়েট করতে হবে ক্যালকুলেটর আনার জন্য, তারপরে ক্যালকুলেটর ছাড়া দেখাচ্ছি। ওয়েট, এই যে চলে আসছে 1.669, দেখছো? এই যে যাদের ধরো অনেক বেশি সময় নাই, দ্রুত অ্যান্সার চাও, তাদের ক্যালকুলেটর মেথড, এই যে ক্যালকুলেটর মেথডটা শিখাইলাম। তাহলে 1.667 এখান থেকে গামার মানটা চলে আসছে। তাহলে ডিরেক্ট এই লাইনে ইউজ ক্যালকুলেটর দিয়ে করতে পারো, এটা অ্যাডমিশন টেস্টের জন্য শিখা রাখলাম। ইউজ ক্যালকুলেটর দিয়ে করে গামার মান 1.67 পাই যেতে পারো। তাহলে 1.67 এটা মানে 1 পারমাণবিক গ্যাস। তা আমাদের বলছে হিলিয়াম কিনা? হ্যাঁ, 1 পারমাণবিক গ্যাস, হিলিয়াম হতে পারে। কথা বুঝছো? এইবার আসো, এইবার যদি আমরা ধরো একেবারে রিটেন মাফিক করতে চাই, ভাই ক্যালকুলেটর এখান থেকেই করবো না, তাহলে উভয় পক্ষে লন নাও, লন 1/3 আর লন এইটা, তাহলে লন 1.5
5538 টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা, তাহলে লনের আগে চলে আসবে এটা, লন 1/3, এই যে লন এটার পাওয়ার এটা, তাহলে পাওয়ার আগে চলে আসে গামা 1 মাইনাস গামা লন 1.5538, ঠিক আছে। তাহলে লন 1/3, এটাকে ভাগ দিব লন এটা দিয়ে, তাহলে ভাগ লন 1.5538, ভাগ দিলে গামা 1 মাইনাস গামা, এটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি, ভাগ দিলে পাচ্ছি -2.4928। দাও এবার কোনাকুনি গুণ দাও, কোনাকুনি গুণ দিলে গামা একের সাথে এটা গুণ হলে -2.4928 মাইনাসে মাইনাসে প্লাস 2.4928 গামা। এবার গামাটাকে ওই পাশে নিলাম, তাহলে অতএব গামা ইকুয়াল টু, গামাকে যদি ওই পাশে নিই তাহলে এটা থেকে 1 বিয়োগ যাবে, 2.4928 গামা মাইনাস গামা, আর এটাকে এই পাশে চলে আসবে, তাহলে এটা পজিটিভ 2.4928 ভাগ 2.4928 মাইনাস 1.669, দ্যাট মিনস 1.67। তাহলে হ্যাঁ, এক পারমাণবিক গ্যাস হিলিয়াম গ্যাস হতে পারে, হিলিয়াম, ঠিক আছে, ওকে, হতে পারে, বোঝা গেছে। এই এবার আসো তারপরে কি বলছে, এবার 8 নম্বর কোশ্চেন দেখো, একটা গ্রাফ দেওয়া আছে, সুন্দর একটা গ্রাফ, গ্রাফটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, পি নিউটন পার মিটার স্কোয়ার এককে, এসআই এককে দেওয়া আছে, খুব ভালো কথা, ভি মিটার এককে দেওয়া আছে, মিটার কিউব এককে দেওয়া আছে, এ বিন্দুতে আয়তন দেওয়া আছে, সি বিন্দুতে আয়তন দেওয়া আছে, এ বিন্দুতে চাপ দেওয়া আছে, সি বিন্দুতেও এই চাপ, একই চাপ, এ আর সি একই চাপ, এ আর সি রেখাটা সমচাপ রেখা, ঠিক আছে, এ আর বি রেখাটা সম আয়তন রেখা, এ আর বি রেখাটা সম আয়তন রেখা, এই দুইটা রেখা আমরা জানি যে কি রেখা, এটা সম চাপ রেখা আর এটা সম আয়তন রেখা, সম আয়তন রেখা, ঠিক আছে। এই রেখাটা কি রেখা ভাই, এই রেখাটা কোনো রেখার মধ্যে পড়তেছে, আমাদের জানা কোনো রেখার মধ্যে পড়তেছে, জানা কোনো রেখার মধ্যে পড়তেছে না, এটা অন্য কোনো একটা রেখা আর কি, ঠিক আছে। এবার আসো আমাদের কি বলতেছে, যে উপরের লেখচিত্রে n = 1 মোল গ্যাসের জন্য পিভি লেখের চক্রীয় প্রক্রিয়া দেখানো হয়েছে, বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গৃহীত হয়, বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গৃহীত হয়। ফেসবুকে সমস্যা হচ্ছে নাকি, চিল্লাপাল্লা করতেছ না? ওকে, আসো উপরে লেখচিত্রে n = 1 মোল গ্যাসের জন্য পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, বলা হচ্ছে বি বিন্দুতে উৎস থেকে 200 জুল তাপ গৃহীত হয়, এই যে বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গৃহীত হয়, ওকে। সি এ এবং এ বি পথে মোট কৃত কাজ বের করো, আসো গ নম্বর, সি এ পথে, সি এ পথে এবং এ বি পথে, সি এ পথ সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, এই পথে কৃত কাজ বের করতে হবে। পিভি ডায়াগ্রামে মজার ব্যাপার কি জানো, পিভি ডায়াগ্রামে তাপগতীয় রেখা দ্বারা আয়তন অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি হবে সেটাই কাজ, তাহলে সি এ এই রেখা দ্বারা আয়তন অক্ষের সাথে এই ক্ষেত্রফল তৈরি হবে, এটাই হচ্ছে কাজ। তাহলে এই ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10 গুণ 4 আর 8-এর পার্থক্য, এখান থেকে এইটুকুর পার্থক্য, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে কৃত কাজটা বের হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কৃত কাজটা বের করতে পারি, অথবা ডিরেক্ট যদি সূত্র দিয়ে করতে চাও, তুমি সি এ রেখাটা চিনে গেছো, এটা সমচাপ রেখা, এবার সমচাপ প্রক্রিয়া এই ক্ষেত্রে কৃত কাজ, তাহলে ডাব্লিউ সি এ, সমচাপ প্রক্রিয়া কৃত কাজ ছিল পি ইন্টু ডেল ভি, মনে পড়ে, পি ইন্টু ডেল ভি, মান বসাই, পি এর মান চাপ 10 নিউটন পার মিটার স্কোয়ার, আর ডেল ভি 8 বিয়োগ 4, 8 বিয়োগ 4, তাহলে 8 বিয়োগ 4 মানে 4, 4 10 40, 40 40। এবার তারপরে কি বলছে, এ বি পথে, এ থেকে বি, তাহলে এ বি পথে কাজ, এ বি পথ সম আয়তন, এ বি পথ হচ্ছে সম আয়তন, তাহলে ডাব্লিউ এ বি
সম আয়তন, কোনো কাজ নাই। এ বিন্দুতে আয়তন যা, বি বিন্দুতে আয়তন তাই, তাহলে ডেল বি 0। তাহলে সম আয়তন পি ডেল বি তো নাই, তাহলে 0, সম আয়তনে কৃতকাজ 0 হয়ে গেল। বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণ করো। কোন পথে? বিসি পথে। হ্যাঁ সম্ভব। বি থেকে সিতে অন্তস্থ শক্তির পরিবর্তন বের করা সম্ভব কি? দেখো, কিছু না পারলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখে বসে থাকবা, দেখবা ম্যাথ অলরেডি হয়ে যাবে। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে তোমার যদি অন্তস্থ শক্তির পরিবর্তন এটা হিসাব করতে হয়, তুমি কৃত কাজটা হিসাব করো, আর ডিকিউ সরবরাহকৃত তাপ শক্তিটা হিসাব করো। হিসাব করে তারপরে এখান থেকে কৃত কাজটা বাদ দিলেই অন্তস্থ শক্তির পরিবর্তন তুমি পেয়ে যাবা। তো দেখো আমাদের কি বলতেছে, আমাদের বলতেছে বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। বি থেকে সি, আগে কৃত কাজটা বের করো তো। বিসি পথে, বি থেকে সি পথে কৃত কাজ, তাহলে বি থেকে সি পথে কৃত কাজ যদি হয়, তাহলে এই গ্রাফের ক্ষেত্রফলটা, এই যে পুরো ক্ষেত্রফলটা, কারণ এইটা হচ্ছে তাপগতীয় রেখা, এই তাপগতীয় রেখা দ্বারা আয়তন অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি হবে সেই ক্ষেত্রফলটাই কৃত কাজ। তাহলে বিসি পথে কৃত কাজ, এই কৃত কাজ হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রটা একটা ট্রাপিজিয়াম, যেখানে একটা ত্রিভুজ এবং একটা আয়তক্ষেত্র আছে। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে ক্ষেত্রফলটা বের করি, যদি ভেঙে ভেঙে ক্ষেত্রফলটুকু বের করি, একবারে ট্রাপিজিয়ামের সূত্র দিয়েও তুমি বের করতে পারো, যার যেটা খুশি। তাহলে হাফ ইন্টু ভূমি, আসো প্রথমে আমি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে এবি। তারপর এর সাথে যোগ হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 গুণ 4 আর 8, 4। ঠিক আছে, এবার দেখো তীর চিহ্ন দেখো ভালো করে, কৃত কাজটা পজিটিভ না নেগেটিভ এই তীর চিহ্ন বলে দিবে। এখান থেকে এখানে আসছে, তাহলে আয়তন 4 থেকে 8 গেছে, আয়তন বাড়ছে, তো আয়তন বাড়লে কৃত কাজটা পজিটিভ হবে। এই তীর চিহ্ন বলে দিবে আমার কৃত কাজটা পজিটিভ না নেগেটিভ। তাহলে কৃত কাজটা পজিটিভ হবে বি থেকে সিতে। তাহলে এবার মানগুলো বসাই। হাফ ইন্টু ভূমি এসি, এ থেকে সি হচ্ছে 8 বিয়োগ 4, ইন্টু এবি, এবি 20 বিয়োগ 10 প্লাস তার 10কে 40, তাহলে 0.5 গুণ 8 বিয়োগ 4 গুণ 10, 20 আর 40, তাহলে প্লাস 60 জুল, প্লাস 60 জুল। ওকে, বিসি পথে অভ্যন্তরীণ শক্তি বলছে বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গৃহীত হয়। বি বিন্দুতে 200 জুল তাপ গ্রহণ করে বি বিন্দু থেকে। তাহলে 200 জুল তাপ যদি গ্রহণ করে, 200 জুল তাপ যদি গ্রহণ করে, তাহলে সরবরাহকৃত তাপ শক্তি, বিসি পথে সরবরাহকৃত তাপ শক্তি বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গ্রহণ করে, এটাই বলা আছে না? বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গ্রহণ করে। আমাদের বিসি পথে অভ্যন্তরীণ শক্তি চাইছে, তাহলে বিসি পথে কৃত কাজটা পেয়ে গেছি। বি বিন্দুতে নাকি বিসি পথে উৎস থেকে এত জুল তাপ গ্রহণ করে? আচ্ছা, বি বিন্দুতে গ্রহণ করলো, বি বিন্দুতে গ্রহণ করলো। দাঁড়াও দেখি কথাটার মধ্যে একটু কাহিনী আছে কিনা। এটা বিসি পথে না বি বিন্দুতে? 20 বিয়োগ 10 হলো কেন? এ বি, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 10, এই যে 10, তাহলে এ আর বি মানে কি 20 বিয়োগ 10, এ আর বি মানে 20 বিয়োগ 10, বুঝলি? কত নম্বর এটা? 8 নম্বর না? এটা 8 নম্বর। বি বিন্দুতে উৎস থেকে 200 জুল তাপ গ্রহণ, ওই বি বিন্দুতে মানে বিসি পথ বুঝাইছে আর কি। ঠিক আছে, বাংলা কথাটা একটু পরিষ্কার করে বলে দিলে ভালো হইতো। এখানে আমাদের বলতেছে বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গ্রহণ করে, তো এটা না বলে বিসি পথে বলে দিলেই ভালো হইতো, কারণ বি বিন্দুতে গ্রহণ করে তো সি বিন্দু পর্যন্ত যায় নাকি, মানে এগুলো ক্লিয়ারলি বলা না এখানে, তো প্রশ্নের একটু সমস্যা আছে এই লাইনে। তো ওটাকে আর কি ধরে নিছে ওরা যে ডিকিউ। তাহলে এবার আসো, ডিকিউ বিসি ইকুয়াল টু ডিইউ বিসি
প্লাস ডিডাব্লিউ বিসি। তাহলে এটা 200 জুল তাপ গৃহীত হয়, গৃহীত মানে পজিটিভ, তাহলে প্লাস 200 ডিইউ বিসি, কৃত কাজটা প্লাস 60। তাহলে অতএব ডিইউ বিসি 200 থেকে 60 বাদ দাও, তাহলে 140 জুল। তাহলে এটা প্লাস না মাইনাস? প্লাস। তাহলে অন্তস্থ শক্তি বাড়ছে, তো অন্তস্থ শক্তি হিসাব করা যাবে কিনা? যাবে। ডিরেকশন দেখে ধরতে হবে বিসি নাকি বিএ, হ্যাঁ তাও বলা যায়, তবে কথাটা একটু ভালো হয়নি, এখানে বিসি পদ বলে দিলে আমার সুন্দর লাগতো। তো যাই হোক, যখন বোর্ড কোশ্চেন হোক, একটু অস্পষ্ট কোনো কিছু জিনিস চিন্তা করলে তুমি মনে করো যে নিজের গরজে স্পষ্ট করে নিবা। ভাই সিএ পথে মাইনাস হবে, সিএ পথে মাইনাস হবে, সিএ পথে, ও আচ্ছা কৃতকাজ, হ্যাঁ 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 সিএ পথে মাইনাস হবে। সিএ পথে কৃতকাজটা কিন্তু ঋণাত্মক, এটা কিন্তু কৃতকাজ ঋণাত্মক কাজ, এটা মাইনাস কাজ। এই যে তীর চিহ্ন বলতেছে আয়তন কমছে, আয়তন কমছে, তাহলে এই কৃতকাজটা নেগেটিভ হবে, কিন্তু এই কৃতকাজটা নেগেটিভ কাজ হবে, ঠিক আছে? মান হিসাব করে তারপর লাস্টে মাইনাস দিয়ে দিবা, ওকে? ওকে, এই পৃষ্ঠে তাহলে লাগলো না। এবার আসো, পিস্টনযুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। সিলিন্ডার কয়টা? দুইটা। একই ধরনের দুইটা ভিন্ন সিলিন্ডার, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। প্রশ্নটা সুন্দর করে আগে মাথার মধ্যে ঢুকাও। প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে 410 জুল তাপ প্রদান করায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। প্রথম যে সিলিন্ডারটা ছিল, প্রথম যে সিলিন্ডার, এই সিলিন্ডারে আয়তন স্থির রেখে, অর্থাৎ ডিভি শূন্য, আয়তনের কোনো চেঞ্জ হবে না, 410 জুল তাপ প্রদান করায়, তাপ প্রদান করছি, তাহলে ডিকিউ পজিটিভ 410 জুল প্রদান করায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। 10 ডিগ্রি ছিল, 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 15 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস ছিল, 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস। এবার বলতেছে অপর পক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে, আচ্ছা দ্বিতীয় যে সিলিন্ডার, এই সিলিন্ডারে চাপ স্থির, পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট অর্থাৎ ডিপি জিরো আর কি, চাপ স্থির রেখে 410 জুল তাপ প্রদান করা, এখানেও 410 জুল তাপ প্রদান করা হয়েছে, ওকে? তাহলে প্লাস 410 জুল তাপ প্রদান করা হলো। প্রদান করায় কি হলো সেটা বলে নাই। মোলার গ্যাস ধ্রুবক আর এর মান 8.31 বলে দিছে। আচ্ছা, এটাও এরকম 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস, এটাই তো বলছে। তাহলে আবার একটু বলি, পিস্টনযুক্ত একই ধরনের দুটি, পিস্টন আছে, আমি পিস্টন আঁকি নাই, পিস্টনযুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস রাখা আছে। প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে 410 জুল তাপ প্রদান করায় তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে 410 জুল তাপ প্রদান করা হলো। গ নম্বর, স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি নির্ণয় করো। সিভি মোলার আপেক্ষিক তাপ বের করতে বলছে। তাহলে গ নম্বর, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাহলে সিভি বের করতে হবে। তাহলে ডিকিউ ইকুয়াল টু স্থির আয়তনে, এই প্রক্রিয়া যেতে হবে প্রথম সিলিন্ডারে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে ডিডাব্লিউ নাই, ডিডাব্লিউ 0, তাহলে ডিকিউ ইকুয়াল টু এন সিভি ডিটি। তাহলে এখান থেকে সিভি এর মানটা বের করব। ডিকিউ হচ্ছে 410, এন মানে মোল সংখ্যা, এই বলো কয় মোল? 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস, তাহলে মোল সংখ্যা হচ্ছে ভর ভাগ আণবিক ভর, তাহলে 8 গ্রাম ভাগ হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2, তাহলে 8/2, বুঝতে পারছো? সিভিটা বের করতে চাই, ডিটি তাপমাত্রা পরিবর্তন 15 আর 10 5, তাপমাত্রা পরিবর্তন 5, 15 বিয়োগ 10, এখান থেকে সিভিটা বের করে নিব, এখান থেকে সিভি বের করে নিব। 410 ভাগ 15 বিয়োগ 10 মানে 5, তাকে ভাগ 4,
তাহলে 20.5 20.5 জুল পার মোল পার কেলভিন। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে। বুঝতে পারছি? এইভাবে হিসাব করে ফেললাম। ওকে, অনেকে বলতে ভাই এটা তো হিসাব করাই লাগতো না, এমনি তো বলা যেত। কোন গ্যাস বলছে? হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাস কয় পারমাণবিক গ্যাস? দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে সিবি ইকুয়াল টু তো F/2R, শেষ। এফ এর মান 5 ডিভাইডেড বাই 2, আর এর মান 8.31, আর এর মান 8.31। তাহলে 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 8.31, তাহলে এখান থেকে আসছে 20.77, মানে প্রায় এটার কাছাকাছি, প্রায় এটার কাছাকাছি। এভাবে করলেও তো হইতো, হ্যাঁ হইতো, বাট তোমার উদ্দীপকের তথ্য ব্যবহার করে করাটাই তো বেটার। তুমি এভাবে যদি করো তাহলে তো মুখস্থ করলে অনেকটা মুখস্থ করে ফেললা। ভিন্ন আসলে করো, আর ভিন্ন খুব বেশি আসে নাই। 20.7 আর 20.5 খুব বেশি ভিন্ন না। 20 তো ঠিক আছে নাকি, খুব বেশি ভিন্ন আসে নাই। 8.316 বসাইলে দেখি, 8.316 বসাই তাহলে মনে হয় আসবে, গুণ 5 ডিভাইডেড বাই 2, 8.316, 8 না, এটা বসালে 20.79 আসছে। আচ্ছা যাই হোক, মানটা খুব বেশি হেরফের হয় নাই। এখন কথা হচ্ছে কি, তাহলে এইভাবে এটা কি করবো না, এইভাবে করবা না। যেহেতু তোমার উদ্দীপকে 410 জুল তাপ প্রদান করা হয়েছে, তথ্য দেওয়া আছে, তাহলে ওই তথ্যটা কাজে লাগায় বের করবা। ওকে, দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, দ্বিতীয় সিলিন্ডারে কোন প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কি না, এটাই আমাদের হিসাব করতে বলছে। ওকে, তো দেখি দ্বিতীয় সিলিন্ডারে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয় কিনা, এটা হিসাব করে দেখি আমরা। এবার বলো কিভাবে হিসাবটা করবা, বলো কিভাবে হিসাবটা করবা। এখানে দ্বিতীয় সিলিন্ডারে তাপ দেওয়া হয়েছে কত? 410 জুল। তাহলে 410 জুল তাপ কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে, কিছু অংশ আবার কৃত কাজ ঘটাবে। কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে এবং কিছু অংশ কৃত কাজে ব্যয় হবে। কৃত কাজে ব্যয় হবে। ঠিক আছে, তাহলে এখন বলো কিভাবে হিসাব করা যায়। চাপ স্থির রেখে এত জুল তাপ প্রদান করা হলো, অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে এত জুল তাপ প্রদান করা হলো। তাহলে আগে কৃত কাজটা হিসাব করতে হবে। কৃত কাজ হিসাব করতে গেলে তো তাপমাত্রার পরিবর্তন লাগবে, NR/DT। তাহলে সমচাপ প্রক্রিয়া কিভাবে করা যায়? দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কি না, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা চাইছে। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন DQ ইকুয়াল টু DU প্লাস DW। ওকে, তাহলে এটার মান আমরা জানি, এটার মান আমাদের জানা। এটার মান 410 জানি। দাঁড়াও আমি একটু রাফ করি। NCB/DT, সিবি হয়তো বের করে নিব, প্লাস DW হচ্ছে NR/DT। তাহলে NR কমন যাবে, কমন গিয়ে ডিটিটা বের করতে হবে। ঠিক আছে, দেখি। তাহলে দ্বিতীয় সিলিন্ডারে সমচাপ প্রক্রিয়া, তাহলে সমচাপ প্রক্রিয়ার জন্য DQ সমান DU প্লাস DW। এবার DQ এর মানটা তো আমাদের দেওয়াই আছে। এবার DU কে আমরা লিখতে পারি F/2 NR/DT, আর DW কেও লিখতে পারি NR/DT। তাহলে DQ ইকুয়াল টু F/2 প্লাস 1 NR/DT। তাহলে DQ এর মান 410। হাইড্রোজেন গ্যাস ডিগ্রি অফ ফ্রিডম, হাইড্রোজেনের জন্য F, H2 এর জন্য F, দ্বিপারমাণবিক গ্যাস 5। তাহলে 5 ডিভাইডেড বাই 2 প্লাস 1, 5 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এন এর মান কয় মোল? 8 গ্রাম। তাহলে 8/2,
আর এর মান 8.31 ডিটি, এই যে তাপমাত্রা পরিবর্তন। তাহলে অতএব ডিটি তাপমাত্রা পরিবর্তনটা বের করব। তাহলে 410 ভাগ 5/2 + 1 ভাগ 8.31 ভাগ 4, তাহলে এটা আসছে 3.524 অন কেলভিন। এটা হচ্ছে ডিটি তাপমাত্রা পরিবর্তন। তো তাপমাত্রা পরিবর্তনটা পজিটিভ আছে, তাহলে এটা হচ্ছে T2 - T1 3.52। তাহলে T2 এর মানটা, T1 এর মানটা ছিল কত? T1 এর মানটা হচ্ছে 10, T1 এর মানটা হচ্ছে 10 কিন্তু ডিগ্রি সেলসিয়াস। তাহলে 3.52, যেহেতু তাপমাত্রার পরিবর্তন বের করতে চাই, মানে পরিবর্তন দিয়ে হিসাব করতেছি, তাহলে 10 ওই পাশে গেল, তাহলে 13.52 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে T2 ≠ 15 ডিগ্রি সেলসিয়াস। কথা কি বুঝছো? দেখো এই কাজটা আমরা আরও একভাবে করতে পারতাম, সেটা হচ্ছে আমি DQ = DU + DW লিখে করছি। আমরা এভাবে ভেঙে 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 হিসাব করে করছি। কেউ যদি বলে যে ভাই DQ = আপনি তো সূত্রই শিখাইছেন, এই যে DQ = চলো সূত্রের পৃষ্ঠে যাই, সূত্র নিয়ে আসি। এই যে DQ = F/2 + 1 nRDT, এই যে প্রথম সূত্রটা F/2 + 1 nRDT। তো একবার এটা লিখলেই তো হইতো, হ্যাঁ হইতো, কোনো আপত্তি নাই, হইতো। এটা F/2 + 1 nRDT, এটা যদি আমি লিখতাম এখান থেকে, এই যে দেখো এই লাইন মানে এই লাইন মানেই তো এই লাইন, তো এখান থেকে ডিটি বের করতাম, তো সেটাও করা যাইতো, অনেকভাবে করা যায়। এখন সূত্রগুলো মাথায় থাকলে তুমি ম্যাথ পারবা। বুঝতে পারছো? দেখি এখানে কিভাবে করছে ওরা। 13.56 হোক, একটা হইলেই হইল। দেখে এরা কিভাবে করছে। এরা CP - CV = R দিয়ে করছে। CP = লিখছে Q/nRDT। ওই একই কথা, ঘুরে ফিরে দিন শেষে সব একই জিনিস। হ্যাঁ, এভাবেও করা যায়, যার মাথায় যেটা আসে। ওকে, নেক্সট। এবার আসো, পড়ো এই কোশ্চেনটা খুব ভালো করে আগে পড়ো মনোযোগ দিয়ে। এই যে একজন বলছে, এই যে তোমাকে খুঁজতেছিলাম, তো এই তো অনেক দিন পর তোমাকে পাইলাম। কে এটা? সিয়াম ইসলাম, মানে সাইহাম ইসলাম। ভাই 3.52 তো কেলভিনে দেওয়া। ভাই 3.52 এটা ব্যবধান না, তাপমাত্রার পরিবর্তন না? তো তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াস স্কেলে যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন ব্যবধান যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, বলো কেলভিনে কত ব্যবধান? কেলভিনে ব্যবধান কত? সেম। বুঝতে পারছো? তাই না? এই যে এটা কেলভিনে, হ্যাঁ একমত, এটা কেলভিনে। সমস্যা কি? তাপমাত্রার পরিবর্তন কেলভিনেও যা, ডিগ্রি সেলসিয়াস স্কেলেও তাই। ওকে, এবার আসো, নিচের লেখচিত্রে 2 মোল কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন, অর্থাৎ পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। এন কত? 2 মোল। এন এর মান 2 মোল। ওকে, তাহলে মূল বিন্দু থেকে ও থেকে এ বিন্দু, এ থেকে বি, বি থেকে সি। তাহলে ও থেকে এ চাপের সাথে তাপমাত্রা সমানুপাতিক হারে বাড়ছে, পি আর টি সমানুপাতিক। এ থেকে বি হচ্ছে সমচাপ রেখা, এটা সমচাপ। আর বি থেকে সি হচ্ছে সমষ্ণ। দেখো এটা কিন্তু টি, পি বনাম ভি এর গ্রাফ না, পি বনাম টি এর গ্রাফ। তাহলে এটা হচ্ছে সমষ্ণ গ্রাফ, সমষ্ণ। ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে বলছে। ওকে, ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ও এতে ডিইউ হিসাব করতে বলছে। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনের হিসাবের সূত্র আজীবন সূত্র, আজীবন, কোন প্রক্রিয়া দেখার দরকার নেই, NCV/DT। ঠিক আছে, যদিও কোন প্রক্রিয়া দেখতে চাও তুমি দেখো, এখানে পি চাপ পি আর তাপমাত্রা টি, তাহলে পি আর টি সমানুপাতিক। তাহলে পি আর টি সমানুপাতিক হচ্ছে সম আয়তন, এটা হচ্ছে সম আয়তন রেখা। বুঝা গেছে? পি আর টি পরস্পরের সাথে সমানুপাতিক। তাহলে পি আর টি পরস্পরের সাথে সমানুপাতিক, সম আয়তন রেখা।
তাহলে এই ক্ষেত্রে ডিইউ এন সিবি ডিটি অথবা এন এফ বাই টু আর ডিটি এটাও আমরা লিখতে পারি, যার যেটা ভালো লাগে। কিন্তু আমাদের সিভি এর মানটা দেওয়া আছে, এই যে এটা সিভি দেওয়া আছে, এই কারণে আমরা চেষ্টা করব সিভি এর মানটাকে কাজে লাগানোর। তাহলে এন সিবি ডিটি লিখলাম, এন সিবি ডিটি মান বসে আসো। এন কয় মোল? 2 মোল। সিবি এর মান 12.5। ডিটি তাপমাত্রার পরিবর্তন, এই দেখো তাপমাত্রার পরিবর্তন 0 থেকে 300 কেলভিন, এই যে 300 কেলভিন। তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 300 মাইনাস 0, 300 মাইনাস 0, এটা তাপমাত্রার পরিবর্তন। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন 2 গুণ 12.5 গুণ 300, কত সহজ জিনিস। তাহলে 7500 জুল। শেষ। এবার আসো পরের কোশ্চেনটা। লেখচিত্রের এ বি এবং বিসি অংশের কৃত কাজ গাণিতিক বিশ্লেষণ সহকারে তুলনা করো। কোন অংশে কৃত কাজ বেশি, কোন অংশে কৃত কাজ কম, এইটা তুলনা করতে হবে। তাহলে কোন অংশ বলো? এ বি এবং বিসি অংশ। এ বি সমচাপ, বিসি সমষ্ণ, কৃত কাজ হিসাব করবো বসে বসে। কি পারা যাবে না? তাহলে আসো দেখি, এখানেই করে ফেলি, এইটুকুতেই হয়ে যাবে। তাহলে এ বি সমচাপ, সমচাপে কৃতকাজের সূত্র, কৃতকাজের সূত্র W ইকুয়াল টু পি ডেল ভি। এইবার সূত্রটা লিখছো, লিখে কিছুক্ষণ ভাবো পি ডেল ভি দিয়ে কোনো কাজ হবে কিনা। ভাবো পি ডেল ভি দিয়ে কোনো কাজ হবে কিনা। পি চাপ, হ্যাঁ, এ বিন্দু বি বিন্দুতে এই যে চাপ দেওয়া আছে, চাপের মানটা নিয়ে বসাও। কিন্তু ডেল ভি কই পাবারে ভাই? ডেল ভি পাচ্ছ? এ ভাই পাচ্ছি, এই যে এ থেকে বি 600 বিয়োগ 300। আরে এটা ডেল ভি না, এটা ডেল টি, তাপমাত্রার পরিবর্তন এটা। তাহলে এই সূত্র দিয়ে লাভ হইতেছে না, তাহলে সূত্রের কি অভাব পড়ছে? ছকে যাও, দেখো সমচাপে, ওখানে দেখো আরেকটা সূত্র আছে না? সমচাপের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে কিনা ছকে দেখি। সমচাপের ক্ষেত্রে আরেকটা সূত্র, সমচাপ পিডিবি দিয়ে পি ডেল ভি দিয়ে হচ্ছে না, এন আর ডেল টি, ইয়েস আছে। তাহলে এন আর ডেল টি, ওটাতে চলে যাও। তাহলে কৃতকাজ এন আর ডেল টি। আসো, এন কয় মোল? 2 মোল। আর এর মান 8.31। আর ডেল টি এ থেকে বিতে 600 বিয়োগ 300, 600 বিয়োগ 300। তাহলে এখান থেকে কৃতকাজের মানটা বের করবা, শেষ। ওকে, এইবার আসো বিসি অংশের কৃতকাজ। বিসি অংশ, বিসি কি রেখা? কি রেখা? সমষ্ণ রেখা। এই সমষ্ণ রেখায় কৃতকাজ বের করতে হবে। তাহলে ডাব্লিউ বিসি এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। লাভ হচ্ছে এটা দিয়ে না, কেন? ভি দেওয়া নাই তো, ঠিক আছে? এটা দিয়ে লাভ হচ্ছে এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। এটা তো পিটি গ্রাফ, এটা তো পিভি ডায়াগ্রাম না। তাহলে আমি ভি টু পাচ্ছি না, ভি ওয়ান পাচ্ছি না। তাহলে ভি টু পাচ্ছি না, ভি ওয়ান পাচ্ছি না, সমস্যা নাই তো। ভি টু বাই ভি ওয়ান মানে পি ওয়ান বাই পি টু। একটু আগেও তো এই টাইপের একটা করছি। তাহলে এন আর টি লন পি ওয়ান বাই পি টু রে ভাই, মান বসো। এন এর মান কয় মোল? 2 মোল। আর এর মান 8.316 বা 31 রাখো। টি এর মান দেখো, বিসিতে টেম্পারেচার 600 ফিক্সড, এই যে 600। তাহলে বিসি রেখায় টেম্পারেচার 600 লন পি ওয়ান বাই পি টু। ভালো করে বুঝবা, তীর চিহ্ন বি থেকে সি, এটা পি ওয়ান, এটা আমাদের পি টু, ম্যাথ করার জন্য। বি থেকে সিতে গেছে, তাহলে আদি শেষ, পি ওয়ান পি টু, পি ওয়ান পি টু। তাহলে 2 × 10⁵, 1 × 10⁵। তাহলে পি ওয়ান হচ্ছে 2 × 10⁵, আর এটা হচ্ছে 1 × 10⁵। দিয়ে এখান থেকে কৃতকাজের মানটা হিসাব করবা, দিয়ে তুলনা করবা কোনটা বেশি কোনটা কম। বুঝতে পারছো? তাহলে পিটি ডায়াগ্রাম তো আরো সহজ, পিভি ডায়াগ্রাম তো সহজ, পিটি ডায়াগ্রাম দেওয়া থাকলে আরো 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 সহজ। ওকে, এইবার এই ম্যাথটা তোমরা করবে। তাহলে এই পৃষ্ঠাটা লাগলো না, এটা তোমরা করো, নাও পড়ো। এইগুলা জীবনে আসবে না, কেন আসবে না? এগুলো তো আসছে, দেখছো? এটা কত বোর্ড? ঢাকা বোর্ড 23-এ আসছে, দিনাজপুর বোর্ড 23-এ আসছে। এটা কি দেওয়া আছে? পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, আর এই একটা তাপগতীয় চক্র দেওয়া আছে, পি কিউ আর। এই পয়েন্টে মান দেওয়া আছে 4, এই পয়েন্টে 8, এই পয়েন্টে 20, এই পয়েন্টে 40। ওকে, ভালো কথা। আর কিছু বাংলা কথা বলা আছে, কি বলা আছে? চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। হ্যাঁ, চাপ ও তাপমাত্রার পরিবর্তন না তো, চাপ ও আয়তনের পরিবর্তন।
তাপমাত্রা পরিবর্তন ভুল বলছে আর কি। চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। এখানে কিউ থেকে আর এ যেতে তাপগতীয় ব্যবস্থা এত জুল তাপশক্তি সরবরাহিত হয়, কিউ থেকে আর এ যেতে। ওকে, উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন আর অবস্থানে আসতে। তাহলে আসো কি দেওয়া আছে, সরবরাহকৃত তাপশক্তি ডিকিউ, কিউ থেকে আর, কিউ আর এই ধাপে 80 জুল তাপশক্তি সরবরাহ করা হলো। সরবরাহ করা হলো মানে দেওয়া হলো, 80 জুল তাপশক্তি সরবরাহ করা হলো, দেওয়া হলো। তাহলে আমাদের বলা হচ্ছে উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করো। আর অবস্থানে আসতে, তাহলে কিউ থেকে আরে যাবে, কিউ থেকে আরে যাবে, আর অবস্থানে আসতে অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করতে হবে। এই যে এখানে কিউ থেকে আরে যেতে তাপগতীয় ব্যবস্থায় এত জুল তাপশক্তি সরবরাহ করা হলো, তাহলে উদ্দীপক অনুসারে আরে যেতে, এই যে উদ্দীপক অনুসারে তার মানে কিউ থেকে আরে যেতে, তাহলে আমাদের চাইছে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন কিউ থেকে আরে যেতে চাইছে। ওকে, তাহলে কিছু না পারলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখে বসে থাকবা। তাহলে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, প্লাস ডিডব্লিউ, এই ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, ডিকিউ কিউ আর তাহলে প্লাস 80, এটা বের করতে চাই। আর ডিডব্লিউ কিউ আর, ডিডব্লিউ কিউ আর, বলো কিউ আর কি প্রক্রিয়া? কিউ আর দেখো তো কোন প্রক্রিয়া? সম আয়তন, তাহলে সম আয়তনে কাজ কত? 0, তাহলে ডিডব্লিউ 0, তাহলে ডিডব্লিউ এখানে 0, যেহেতু সম আয়তন প্রক্রিয়া 0। তাহলে ডিইউ কিউ আর এটাই করলো প্লাস 80 জুল। তাহলে কিউ থেকে আরে যাইতে অন্তস্থ শক্তির পরিবর্তন, এটা কি বোঝা গেছে? শেষ হয়ে গেল। ভাইয়া ব্রেক চাই এবার, তোমরা ব্রেক চাওয়ার ছুটি চাও, এই ছাড়া তোমাদের জীবনে চাওয়ার কিছুই নাই। ঠিক আছে, মানুষ ভালো জিনিস চায় আর তোমরা চাও হচ্ছে ব্রেক আর ছুটি। কেবল 1 ঘন্টা হয়েছে, চুপচাপ বসে থাকো। এবার উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতি ধাপে কাজের তুলনা করো। প্রত্যেকটা ধাপে এবার কাজের হিসাব করতে হবে। ভাই ক্ষেত্রফল হিসাব করো, এটা তোমার বাসার ছোট ভাই বোনও পারবে, এটা তোমার বাসায় ছোট ভাইও পারবে। বলবা যে পি থেকে কিউ থেকে সে ক্ষেত্রফল বানাও, এই যে আয়তন অক্ষের সাথে ক্ষেত্রফল বানাও, কৃত কাজ বের করবা। কিউ থেকে আরে কোনো কাজ নেই, কিউ থেকে আরে যাইতে কোনো কাজ নেই, কারণ সম আয়তন। আর আর থেকে যখন পিতে আসবে তখন কৃত কাজ হচ্ছে পুরো ক্ষেত্রফলটা, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ দিবা, যোগ দিয়ে কৃত কাজটা বের করবা। তাহলে আসো শর্টকাটে করে দিই, ঘ নম্বর। তাহলে ডি ডাব্লিউ কিউ আর এটা হচ্ছে 0। এবার ডাব্লিউ পি কিউ, পি কিউ এটা হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 20 ইন্টু 8 - 4, ফালাই ফোপায় বড় করবা, ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, 80 জুল। তারপর ডাব্লু আর থেকে পিতে যাইতে, আর থেকে পিতে যাইতে পুরো ওই ক্ষেত্রফলটা। তাহলে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এবং একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 20 গুণ 4, আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 4, এই যে 4 8, তাহলে এইটুকু হচ্ছে 4। তাহলে ভূমি 4 গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে 40 থেকে 20 বাদ, তাহলে উচ্চতা পাওয়া যাবে ত্রিভুজের উচ্চতা। তাহলে 40 থেকে 20 বাদ হচ্ছে 20, তাহলে 20 গুণ 4 যোগ 0.5 গুণ 4 গুণ 20, তাহলে 120, 120 জুল। বাট এটা মাইনাস, বলো কেন এটা মাইনাস? বলো এটা মাইনাস কেন? বলো এটা মাইনাস কেন হলো? এটা মাইনাস হচ্ছে এই যে এদিকে আসতেছে, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছে, তাহলে আয়তন কমতেছে। দেখো 8 থেকে 4, তাহলে আয়তন কমতেছে, আয়তন কমলে কাজ নেগেটিভ হয়। ঠিক আছে, আবার একবার বলি, কিউ থেকে আর কোনো ক্ষেত্রফল হয়, এই রেখা দিয়ে তুমি এর সাথে কোনো ক্ষেত্রফল পাবা না, কারণ সম আয়তন। আর সম আয়তনে কৃত কাজ কত হবে? সম আয়তনে কৃত কাজ হবে 0। তো সেটাই হয়েছে যে সম আয়তনে কৃত কাজ 0 হয়েছে। এবার
পি থেকে কিউ সমচাপ রেখায় কৃত কাজ হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা, দৈর্ঘ্য গুণ প্রস্থ দাও, তাহলে দৈর্ঘ্য এতটুকু প্রস্থ এতটুকু, তাই করছি এই যে। আর যখন আর থেকে পিতে আসতেছে তাহলে তখন এই রেখা দ্বারা আয়তন অক্ষের সাথে এই ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে কি আছে, এই আয়তক্ষেত্রটা আছে, এই ত্রিভুজ ক্ষেত্রটা আছে। এবার বাসায় ছোট ভাই বোন থাকলে তাকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলো। বের করে টোটাল ক্ষেত্রফল হচ্ছে এত, টোটাল ক্ষেত্রফল এত, মাইনাস দিয়ে দিছি কেন, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, তাহলে এই যে এইভাবে আসলে আয়তন হ্রাস পাচ্ছে, তো আয়তন হ্রাস পাইলে কৃত কাজটা নেগেটিভ হবে। ওকে, তাহলে গেল এটা, এই পৃষ্ঠ আমাদের তাহলে কোনো কাজে লাগলো না। এবার 12 নম্বর পড়ো কোশ্চেনটা। একটি তাপগতীয় ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলের চাপে রক্ষিত আছে। ভালো কথা। স্থির চাপে এতে তাপশক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে একই আয়তন পরিবর্তন করে কৃতকাজের পরিমাণ হিসাব করা হলো। আর এর মান দেওয়া আছে, সিবি এর মান দেওয়া আছে। রাজশাহী বোর্ড 23-এ আসা। ওকে, উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করো। এখন অবধি বই খুলিনি, কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবা। এখন অবধি যেহেতু বই খোলো নাই, তাহলে একটা কাজ করতে পারো। তোমার বাসার বিল্ডিং কয়তলা? বাসার বিল্ডিং কয়তলা বলো? একতলা দুইতলা? তাহলে তো হবে না, তাহলে একটু বড় বিল্ডিংয়ে উঠবা, ওইখান থেকে লাফ দিয়ে পড়বা, তাহলে পাস। তোমার ফেল কেউ ঠেকাইতে পারবে না, বুঝতে পারছো? একটা বড় বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে পড়বা, তাহলে তুমি পাস। এখন অবধি বই খোলো নাই, তাহলে তুমি এই পড়া ছাড়া আর তুমি একটা কাজ করতে পারো, খাট থেকে মেঝেতে পড়তে পারো। ঠিক আছে, খাট থেকে গড়ায় গড়ায় মেঝেতে পড়বা, হ্যাঁ এই কাজটা করতে পারো। অথবা মেঝে থেকে গড়ায় গড়ায় উঠানে পড়বা, এই কাজটা করতে পারো। এই কাজটা করলে একেবারে পাস, যেহেতু তুমি এখন অবধি বই খোলো নাই। এই ছাড়া আমি আর কোনো পথ আসলে আপাতত খুঁজে পাইতেছি না। ঠিক আছে, এটা ভালো আইডিয়া দিলাম। ওকে, আসো তাহলে আমরা পড়াই আসি আবার। রাজশাহী বোর্ড 23-এ আসা বোর্ড কোশ্চেন এটা। বলছে উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ভালো কথা। স্থির চাপ ওই যে প্রথম ধাপে তাপগতীয় ব্যবস্থায় কি বলা আছে, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, ধরো একটা সিলিন্ডার আঁকো, একটু আঁকলে বাংলা কথা লেখা থাকলে হারাই যায়। এই যে বাংলা কথা লেখা আছে কেমন যেন হারাই যাচ্ছে কনসেপ্ট, এই কারণে একটু চিত্র এঁকে ফেলি, তাহলে চিত্র আঁকলে চোখের সামনে ভাসবে। 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর 1 বায়ুমণ্ডলের চাপে, তাহলে পি হচ্ছে 1 atm। 1 atm মানে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। ওকে, এবার বলছে স্থির চাপে এতে তাপশক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তাপমাত্রা বেড়ে, এটা T1, তাহলে তাপমাত্রা বেড়ে T2 35 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপশক্তি সরবরাহ করা হলে। সিবি এর মান দেওয়া আছে, আর দেওয়া আছে। বলতেছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করো। এর তো সহজ কোশ্চেন হয় না। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ, যে কোনো প্রক্রিয়ায় ভাই এনসিবি ডিটি লিখে ফেলবা, অথবা F/2 NR ডিটি লিখে ফেলবা। কিন্তু কথা হচ্ছে এটা আমাদের লাগতেছে না। কেন লাগতেছে না? কারণ সিবি এর মানটা দেওয়া আছে, এই কারণে এটা আমাদের লাগছে না। তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এন কয় মোল? 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, তাহলে 14/28 মোল, হাফ মোল। সিবি এর মান 20.8। তাপমাত্রার পরিবর্তন 35 বিয়োগ 30, 35 বিয়োগ 30, তাহলে এটাই হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হিসাব। 14/28 গুণ 20.8 গুণ 5, তাহলে 52 জুল। তাহলে অন্তঃস্থ শক্তি বাড়ছে না কমছে? বাড়ছে, প্লাস। ঠিক আছে, ওকে। স্থির চাপে প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়ায় উদ্দীপকে নির্ণীত কৃত কাজের মান সমান হবে কি, এটা গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া আর একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ হিসাব করতে বলছে। তো চলো এবার কৃত কাজটা হিসাব করি, কৃত কাজ হিসাব করি। তাহলে এই পাত্র 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, চাপ ছিল হচ্ছে 1 atm, তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার
প্রথমে আসো সমচাপ প্রক্রিয়ায়। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। স্থির চাপে এতে তাপশক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে উন্নতি হয় পরবর্তী পরে। তাহলে স্থির চাপে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে উন্নতি হয়েছে, এটা T1, এখান থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে উন্নতি হয়েছে, এটা হচ্ছে T2। কৃত কাজ হিসাব করবো। আচ্ছা, তাহলে কৃত কাজ W1 P ডেল ভি, কিন্তু দুঃখের বিষয় আমার তো ডেল ভি নিয়ে কোনো কথাই বলে নাই, ডেল ভি নিয়ে কোনো কথাই বলে নাই। তাহলে ডেল ভি তো যেহেতু নাই, তাহলে কোন সূত্র? এন আর ডেল টি। এন এর মান মোল সংখ্যা 14/28 হাফ, আর এর মান 8.31, ডেল টি 35 বিয়োগ 30। তাহলে কৃত কাজ পয়েন্ট হাফ 8.315, তাহলে 20.775 এত জুল, এটা হচ্ছে কৃত কাজ। ওকে, এবার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বুঝতে পারছো, উদ্দীপকগুলা পড়ে প্রক্রিয়া চিনিয়ে সূত্র খাটাইলেই কাজ শেষ। এবার সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ হিসাব করব। তাহলে পরবর্তী লাইনটা পড়ি। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে, মানে আদি অবস্থান হচ্ছে ওই যে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, ওইটা হচ্ছে আদি অবস্থান। আদি অবস্থান হতে একই আয়তন পরিবর্তন করে কৃত কাজের পরিমাণ পরিমাপ করা হলো। একই আয়তনের পরিবর্তন, অর্থাৎ আগে যতটুকু আয়তনের পরিবর্তন ঘটানো হয়েছে এবারও সেম পরিমাণ আয়তনের পরিবর্তনই ঘটানো হয়েছে। তাহলে একই আয়তনের পরিবর্তনে কৃত কাজটা আমাদের হিসাব করতে হবে। একই আয়তনের পরিবর্তনে কৃত কাজটা আমাদের হিসাব করতে হবে। এবার আয়তনের কি পরিবর্তন করা হয়েছে? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ হিসাব করতে গেলে W2 ধরো nRT ln V2 বাই V1, এটা আমাদের লাগবে। তো এই আয়তনের পরিবর্তনটাই তো আমরা জানি না, V2 এবং V1 এর রেশিও, এটাই তো আমরা জানি না। তাহলে এই রেশিওটা আমাদের লাগবে, V2 বাই V1 এর রেশিও, অথবা এর পরিবর্তে P1 বাই P2 এর রেশিওটা, এই রেশিওটা আমাদের লাগবে, বাট এই রেশিওটা আমরা জানছি না। তাহলে এখন এইটা কিভাবে বের করা যায় সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে ভাবো, একটু বুদ্ধি খাটাও, এটা কিভাবে বের করা যায়, তাহলে আমাদের আদিতে তাপমাত্রা T1, এই তাপমাত্রা T1 মানে তাপমাত্রা T ফিক্সড, সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর এক বায়ুমণ্ডলে চাপ ছিল, তাহলে চাপ P1 হচ্ছে 1 atm। তাহলে একই আয়তনের পরিবর্তন, আগে যে আয়তনের পরিবর্তন ঘটানো হয়েছে এখনো সেই আয়তনের পরিবর্তন ঘটাইতে হবে। তাহলে আগে আয়তনের পরিবর্তন কতটুকু ঘটানো হয়েছে সেটা আমাদের লাগবে। তাহলে T1 এটা, T2 এটা, তাহলে T1 এটা যদি T2 এটা হয়, তাহলে আগের আয়তনের পরিবর্তন, এটা তো কৃত কাজ হিসাব করছি, এই ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হিসাব করতে চাই। দেখো ভালো করে বোঝো, এই ক্ষেত্রে আয়তনের পরিবর্তনটা লাগবে। তাহলে আয়তনের পরিবর্তন, তাহলে আদিতে আয়তন V1, শেষে আয়তন V2, আর T1 আর T2 তো আছে। তাহলে চাপ কনস্ট্যান্ট হলে V আর T এর সম্পর্ক, তাহলে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, তাহলে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। তাহলে V1 বাই V2, এটা হচ্ছে T1 হচ্ছে 30 প্লাস 273, আর T2 হচ্ছে 35 প্লাস 273। দেখো, আমি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একই আয়তনের পরিবর্তন ঘটাবো, কিন্তু সেই আয়তনের পরিবর্তনটা তো আমি জানতেছি না। তাহলে দেখি আগে সমচাপে এখানে আয়তনের কি পরিবর্তন ঘটানো হয়েছিল সেটা আগে দেখি। তাহলে কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া, P কনস্ট্যান্ট। তাহলে P কনস্ট্যান্ট থাকলে সম্পর্ক কার সাথে কার? V এর সাথে T এর। তাহলে V1 বাই T1, V2 বাই T2, তাহলে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। এই যে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, বোঝা গেছে? V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি V1 বাই V2, এটা ইকুয়াল টু
30 প্লাস 273 ভাগ নিচে 35 প্লাস 273, তাহলে 0.9837। তাহলে আমাদের এই যে কৃত কাজ বের করতে হবে, তাহলে কৃত কাজ বের করতে হবে W2 nRT ln V2 বাই V1। তাহলে n এর মান 14 ভাগ 28, আর এর মান 8.31, টেম্পারেচার T হচ্ছে 30 প্লাস 273। এই যে একই আয়তনের পরিবর্তন, তাহলে ln V2 বাই V1, তো এটা V1 বাই V2 হচ্ছে এইটা, তাহলে V2 বাই V1 এর উল্টাটা, তাহলে 1 ডিভাইডেড বাই 0.9837, তাহলে এর ইনভার্স ln অ্যান্সার গুণ 30 প্লাস 273 গুণ 0.5 গুণ 8.31, এই বুঝছো? তাহলে এটা হচ্ছে 20.6050 জুল। এই যে দুই ক্ষেত্রে কৃত কাজ বের করে ফেলছি, শেষ। কি বোঝা গেছে বলো, বুঝছো কিনা? তামিম বলছে না, আটকে গেছে। কোথায় আটকে গেছে? দাদা আজকে কি আর নতুন কোনো টপিক পড়াবেন? দেখি কোনো টপিক পড়ানো যায় কিনা। আজকে কি কার্নোর ইঞ্জিন চালু হবে? হ্যাঁ হবে, অবশ্যই চালু হবে, কেন চালু হবে না? আজকে কার্নোর ইঞ্জিন চালু হবে তো অবশ্যই। ভাই আটকে গেছে, কই আটকে গেছে? আটকে যায় না, ঠিক আছে। তাহলে আরেকবার একটু বলি, দেখো আমাদের বলছে এই ক্ষেত্রে আয়তনের পরিবর্তন যেটা ঘটানো হয়েছে সমষ্ণ প্রক্রিয়ায় সেই একই আয়তনের পরিবর্তন ঘটানো লাগবে। তাহলে nRT ln V2 বাই V1, এই V2 বাই V1টা জানা লাগবে। তাহলে দেখি আগের আয়তনের পরিবর্তন থেকে V2 বাই V1 এর রেশিওটা নিয়ে এসে বসাই দিই, ঠিক আছে? ওকে, তাহলে এই পৃষ্ঠা, হ্যাঁ এবার এইটা 16 নম্বর করো। 16 নম্বর, তাহলে 16 নম্বর কি বলা হচ্ছে, একটা পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। পিভি ডায়াগ্রামে দেখো দুটো রেখা এডি আর বিডি। বলো তো এডি আর বিডি এর মধ্যে কোনটা কোন রেখা? বলো তো কোনটা কোন রেখা? সমষ্ণ রেখার তুলনায় রুদ্ধতাপীয় রেখা অধিকতর খাড়া। তাহলে এটা রুদ্ধতাপীয় রেখা, তাহলে এটা সমষ্ণ রেখা। বুঝতে পারছো? ডি বিন্দুতে তাপমাত্রা বলে দিছে, ওকে 1 atm মানে এত, গামার মান বলে দিছে। বলছে ডিবি সংকোচনে কৃত কাজের মান নির্ণয় করো। ডিবি সংকোচনে ডি থেকে বিতে আয়তনের পরিবর্তন করা হয়েছে, আয়তন 1000 থেকে 500 করা হয়েছে। আয়তন যখন কমানো হয় সেটাকে বলা হয় সংকোচন, আয়তন বাড়ানো হলে সেটাকে বলা হয় প্রসারণ। তাহলে ডি থেকে বিতে গেলে আয়তন কমানো হয়েছে, এই আয়তন কমানোর কারণে, আয়তন সংকোচনের কারণে কৃত কাজের মান নির্ণয় করতে বলছে। কৃত কাজের মান নির্ণয় করতে বলছে কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়। সহজ জিনিস, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ হিসাব করো। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ সংকোচন ডিবি ধাপে কৃত কাজ W = nRT ln V2 বাই V1। V2 হচ্ছে শেষ, V1 হচ্ছে আদি। n মোল সংখ্যা কই? মোল সংখ্যা দেওয়া নেই, এই যে মোল সংখ্যা দেওয়া নেই। তাহলে তো মোল সংখ্যা বের করতে হবে আগে, তাহলে আগে মোল সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আগের কাজ না, আগে মোল সংখ্যাটা বের করা কাজ। এবার মোল সংখ্যা কিভাবে বের করব? ডি বিন্দুতে তাপমাত্রা দেওয়া, ডি বিন্দুতে চাপ দেওয়া, ডি বিন্দুতে আয়তন দেওয়া, তাহলে মোল সংখ্যা বের হয়ে গেছে। ডি বিন্দু দিয়ে দেখো চালাকি করে ডি বিন্দু থেকে মোল সংখ্যা বের করে ফেলতেছে। ডি বিন্দুতে, যেহেতু ডি বিন্দুর সব জানা, ডি বিন্দুর তাপমাত্রা জানা, ডি বিন্দুর আয়তন জানা, ডি বিন্দুর চাপ জানা, তাহলে পিভি = nRT। এখান থেকে মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে চাপ, ডি বিন্দুতে চাপ হচ্ছে 2 atm, 1 atm মানে এইটা, তাহলে 2 × 10⁵ ভি হচ্ছে 1000 মিটার কিউব, এসে এককে আছে। এন এর মান বের করতে চাই, আর এর মান 8.31, টি এর মান টেম্পারেচার, ডি বিন্দুর টেম্পারেচার হচ্ছে 330। তাহলে এখান থেকে মোল সংখ্যা, তাহলে 2 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 × 1000, তাকে ভাগ দিব 8.31 × 330 দিয়ে, তাহলে ভাগ দিলে পাবো 72931.48 এত মোল। এবার এখানে বসাই দিব,
এন এর মান 72931.48, আর এর মান 8.31, টেম্পারেচার টি, তাহলে ডিবি এই রেখাটা সমষ্ণ রেখা, এই সমষ্ণ রেখায় সকল বিন্দুতে টেম্পারেচার এটা, তাহলে 330 লন V2 বাই V1, এটা V2 এটা V1, ডি থেকে বি, তাহলে আদি শেষ, তাহলে 500 ভাগ 1000 দিয়ে এখান থেকে কৃতকাজের মান যা আসে বের করবা। কৃতকাজটা কিন্তু নেগেটিভ আসবে, কৃতকাজটা কিন্তু নেগেটিভ আসবে, এত জুল শেষ। ওকে, ডিতে এমনিতেই ডি 2 হবে, নট পরিবর্তন, কি বুঝলা না, মাইনাস একাই চলে আসবে, হ্যাঁ মাইনাস অবশ্যই একাই চলে আসবে। ওকে, এবার বলতেছে ডিবি এবং ডিএ, ডিবি এবং ডিএ পথে একই পরিমাণ সংকোচনে, একই পরিমাণ সংকোচন, দেখো 1000 থেকে 500, ডি থেকে বি 1000 থেকে 500, ডি থেকে এ 1000 থেকে 500, দুটি লেখের জন্য তাপমাত্রা এক নয়, গাণিতিক বিশ্লেষণ করো। তাপমাত্রা দেখাইতে হবে ভাই, ডিবি রেখায় কোনো তাপমাত্রা পরিবর্তন হিসাব করাই লাগে না, কারণ এটা সমষ্ণ রেখা, ডি বিন্দুতেও যা বি বিন্দুতেও তাই, তাহলে বি বিন্দুর টেম্পারেচার আমরা অলরেডি জেনে গেছি, তাহলে ডিবি রেখা সমষ্ণ রেখা, ডিবি রেখা সমষ্ণ রেখা, তাহলে টেম্পারেচার ডি বিন্দুর এবং টেম্পারেচার বি বিন্দুর সেম 330 কেলভিন, ডান। এবার ডিএ রেখা রুদ্ধতাপীয়, এই যে রুদ্ধতাপীয় রেখা, এই রুদ্ধতাপীয় রেখায় তাপমাত্রার পরিবর্তন হিসাব করতে হবে। তাহলে আমাদের ডি বিন্দুর টেম্পারেচার আমাদের 330 কেলভিন জানা আছে, এ বিন্দুর টেম্পারেচারটা আমাদের হিসাব করতে হবে। এবার তুমি চিত্র দেখে ভাবো কিভাবে এ বিন্দুর টেম্পারেচার হিসাব করা যায়, কিভাবে এ বিন্দুর টেম্পারেচার হিসাব করতে পারো তুমি। ডি বিন্দুতে আয়তন দেওয়া, এ বিন্দুতেও আয়তন দেওয়া, ডি বিন্দুতে টেম্পারেচার জানো, এ বিন্দুতে টেম্পারেচারটা হিসাব করতে হবে। কেউ যদি বলো ভাই আমি তো চাপ দিয়েও করতে পারি, হ্যাঁ করতে পারো, এখানে হুদাই বেশি তথ্য দেওয়া আছে, ঠিক আছে, হুদাই বেশি তথ্য দিলে সমস্যা আর কি, কারণ কেউ যদি চাপ দিয়ে করে তাহলে ডি বিন্দুতে চাপ এটা, এ বিন্দুতে চাপ এটা, ডি বিন্দুর তাপমাত্রা এটা, এ বিন্দুর তাপমাত্রা বের করো, তাহলে চাপ আর তাপমাত্রার সম্পর্ক দিয়েও সে পাটালিগুড়ের সূত্র দিয়েও সে বের করতে পারে, ঠিক আছে, কথা বুঝছো, করা যায়, কোনো সমস্যা নেই। তো বেশি তথ্য দেওয়া ঝামেলা, বেশি তথ্য দেওয়া কোশ্চেনে উচিত না, ঠিক আছে। তো এখন আসো আমরা কোনটা দিয়ে করবো, আমরা টি আর ভি দিয়েই করি, আসো আমরা টি আর ভি দিয়ে করি। তাহলে ডি বিন্দুতে আয়তন ছিল 1000, আর এ বিন্দুতে আয়তন 500 মিটার কিউব। তাহলে টি আর ভি, টিভি গামা মাইনাস 1, টিভি গামা মাইনাস 1, তাহলে টিডি ভিডি, টি এ ভি এ, কি বের করতে চাই, টি এ বের করতে চাই, তাহলে অতএব টি এ ভিডি বাই ভি এ গামা মাইনাস 1 টিডি, ভিডি এর মান 1000, ভি এ 500, গামা 1.4 দেওয়া আছে মনে হয়, হ্যাঁ 1.4 মাইনাস 1, আর টিডি 330, তাহলে 500 ভাগ 1000 2, 2 এর পাওয়ার হচ্ছে 1.4 মাইনাস 1 গুণ 330, তাহলে 435.437 এত কেলভিন, ঠিক আছে, এত কেলভিন। ওকে, তোমরা একটু করে দেখো তো, চাপের এটা দিয়ে করে দেখো তো, পি দিয়ে, পাটালি গুড় দিয়ে, পিটি গামা 1 মাইনাস গামা, পিটি গামা 1 মাইনাস গামা, পি ডি টি ডি, পি এ টি এ, টি এ, তুমি এখান থেকে টি এটা একটু বের করে দেখিও তো, একই আসে কিনা, একই আসা উচিত, বুঝছো, একই আসা উচিত, যদি একই না আসে তাহলে কোশ্চেন ভুল, সহজ কথা, বেশি তথ্য দেওয়া আছে, এই তথ্যটা দেওয়ার দরকার ছিল না, অথবা এই তথ্যটা দেওয়ার দরকার ছিল না, এই যে এই একটা তথ্য, বিশেষ করে এই তথ্যটা, এটা তো একবার লাগছে, এটা ওই যে ডি এর মোল সংখ্যা বের করতে গিয়ে লাগছে, তো এই কারণে এই তথ্যটা দেওয়া না থাকলে ভালো হইতো,
বাট দেওয়া থাকলে অবশ্যই হিসাব করে, টিচার যে কোশ্চেন করবে তার হিসাব করেই দেওয়া উচিত, যেন এই সূত্র দিয়েও রেজাল্ট যেন একই আসা উচিত। এখন করে দেখো তোমরা, যদি না আসে তাহলে অবশ্যই কোশ্চেনে ভুল। বুঝতে পারছো? যদি না আসে অবশ্যই কোশ্চেনে ভুল। এবার আসো, ছোট্ট একটা জিনিস পড়বো, পড়ে আজকের মতো আমরা ছুটি। ঠিক আছে? খুবই ছোট্ট একটা জিনিস, কি যে ওই যে দেখাও যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে অধিকতর খাড়া। দেখাও যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে সমষ্ণ রেখা হতে গামা গুণ খাড়া। আচ্ছা, কোন রেখা কত ঊর্ধ্বগামী বা কত খাড়া এটা বোঝার উপায় কি? তার ঢাল, স্লোপ। কোন একটা গ্রাফে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে কোনো একটা রেখা, ধরো রেখাটা এরকম একটা রেখা, এই রেখার আমরা স্লোপ বের করতে চাই, ঢাল বের করতে চাই। ধরো এই পয়েন্টে ঢাল বের করতে চাই। তাহলে এই পয়েন্টে ঢাল বের করা মানে কি? এখানে একটা স্পর্শক আঁকা, তারপরে এটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডেল ওয়াই, এটা ভুজদ্বয়ের অন্তর ডেল এক্স। তাহলে ঢাল বা স্লোপ, এই স্লোপটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। আর যদি ডিফারেন্সিয়েশন মেথডে বের করি তাহলে ডি ওয়াই ডিএক্স। এখন আমাদের এই ক্ষেত্রে পিভি ডায়াগ্রামে ওয়াই অক্ষে পি, ওয়াইয়ের জায়গায় পি, এক্সের জায়গায় ভি। তাহলে এখানে যখন আমরা গ্রাফ আঁকবো, তাপগতীয় রেখা আঁকবো, সেই রেখার যদি স্লোপ আমরা বের করি, এই রেখার যদি আমরা স্লোপ বের করি, তাহলে এইটা হচ্ছে ডেল পি, এটা হচ্ছে ডেল ভি। বুঝছো? তাহলে এখানে স্লোপটা হবে ডেল পি বাই ডেল ভি, মানে কি? ডি ডিভি অফ পি, তাহলে ডিপি ডিভি। তাহলে এই স্লোপটা বের করতে হবে। যার স্লোপের মান যত বেশি সে তত বেশি ঊর্ধ্বগামী। ঠিক আছে? যার স্লোপের মান যত বেশি সে তত বেশি ঊর্ধ্বগামী। যেমন আমি তোমার একটু দেখাই, এই একটা রেখা এটা ঊর্ধ্বগামী, এই একটা রেখা এটাও ঊর্ধ্বগামী। কোনটা বেশি ঊর্ধ্বগামী বলো? কোন রেখাটা বেশি ঊর্ধ্বগামী, এইটা নাকি এইটা? কোনটা? এটার ঢালও হবে, এটার ঢাল, এটা পজিটিভ হবে, এর ঢালটাও পজিটিভ হবে, দুটোর ঢালই পজিটিভ হবে। বাট এটার তুলনায় এটা বেশি পজিটিভ হবে। এটা যদি +2 হয় তাহলে এটা হবে +4। যত বেশি পজিটিভ তত বেশি ঊর্ধ্বগামী। কি বুঝলা? যত বেশি পজিটিভ তত বেশি ঊর্ধ্বগামী। এই যেটা নিম্নগামী, এটা হচ্ছে নিম্নগামী। দেখো, এইটা নিম্নগামী, এটা হচ্ছে নিম্নগামী। তাহলে যেহেতু নিম্নগামী নিচের দিকে, তাহলে ঢাল হবে নেগেটিভ, তাহলে এর ঢালটা হবে মাইনাস, এর ঢালটা হবে মাইনাস। এটার তুলনায় এটা বেশি নেগেটিভ, এটার তুলনায় এটা বেশি নিম্নগামী। যত বেশি নিম্নগামী তত বেশি নেগেটিভ হবে। তাহলে এটা যদি -2 হয় এটা হবে -4। বুঝলা? তাহলে ঢাল দেখে আমরা বুঝবো। তাহলে প্রথম কথা হচ্ছে আগে দেখবো ঢাল পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে ঊর্ধ্বগামী। এবার যত বেশি পজিটিভ তত বেশি ঊর্ধ্বগামী। কি কথা বুঝছো? তত বেশি খারাপ। ঢাল যদি নেগেটিভ হয় তাহলে নিচের দিকে নামবে, নিম্নগামী। এবার যত বেশি নেগেটিভ তত বেশি খাড়া হয়ে নিম্নগামী। এই দুইটার মধ্যে কোনটা বেশি খারাপ বলো? এই দুইটার মধ্যে কোনটা বেশি খারাপ? এটা নাকি এটা? কোনটা বেশি খারাপ? নিচেরটা, এটা। কেন? কারণ এটা বেশি নেগেটিভ। যত বেশি নেগেটিভ তত বেশি খারাপ, যত বেশি পজিটিভ তত বেশি খারাপ। বোঝা গেছে? এটা মাথায় রাখবা। তাহলে এবার আসো, তাহলে ঢাল বের করতে হবে। তাহলে পিভি ডায়াগ্রামে ঢাল হচ্ছে ডিপি ডিভি। তাহলে সমষ্ণ রেখার ঢাল, সমষ্ণ রেখার ঢাল পিভি ডায়াগ্রাম, সমষ্ণ রেখা পিভি ডায়াগ্রামে সমষ্ণ রেখা এই যেটা হচ্ছে সমষ্ণ রেখা। তাহলে সমষ্ণ রেখার ঢাল বের করবো। এই যে এই পয়েন্টে ধরো একটা স্পর্শক আঁকলাম, এই পয়েন্টে ধরো একটা স্পর্শক, তাহলে আমরা ঢাল বের করবো, এই রেখার ঢালটা বের করবো।
পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এটা আবার তো লাগতেছে না। আমরা কি জানি পিভি ডায়াগ্রামে পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক কে, তাহলে আমাদের লাগবে ডিপি ডিভি। ডিপি ডিভি তাহলে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ভি টু দি পাওয়ার গামা ডি ডিভি কে, কে তো ধ্রুবক, তাহলে তাকে অন্তরীকরণ করলে 0। এবার এটা কি রেখা? সমষ্ণ রেখা। তাহলে সমষ্ণ রেখায় পি কি কনস্ট্যান্ট? না। তাহলে পি কে বাইরে গেল, পি কে বাইরে গিয়ে ডি ডিভি ভি টু দি পাওয়ার গামা, আর ভি টু দি পাওয়ার গামাকে রেখে ডিপি ডিভি, বুঝছো? ইউভি মেথড, ইউ কে রেখে ভি কে রেখে ইউ কে। তাহলে পি কে রেখে ভি কে, ভি টু দি পাওয়ার গামা একে, আর ভি টু দি পাওয়ার গামাকে রেখে পি কে। এইবার ভি এর সাপেক্ষে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে পাওয়ার গামা সামনে চলে আসবে, পাওয়ার গামা সামনে চলে আসলো, 1 কমে যাবে, তাহলে ভি পাওয়ার 1 কমে গেল। আর এখানে ভি টু দি পাওয়ার গামা ডিপি ডিভি, ডিপি ডিভি ইকুয়াল টু 0। আমি ডিপি ডিভিটা বের করতে চাই, আমি এখান থেকে ডিপি ডিভিটা বের করতে চাই। তাহলে ডিপি ডিভি এটা ইকুয়াল টু এইটা এই পাশে যাবে, মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এবার কি দাঁড়াইলো? মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস গামা, বুঝছো? যে এটা উপরে গিয়ে মাইনাস গামা, তাহলে গামা গামা কাটাকাটি ভি টু দি পাওয়ার মাইনাস 1 থাকে, ভি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস বা গামা সরি 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 আমি তো সমষ্ণ রেখারটা হিসাব করতেছি। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, সমষ্ণ, সরি কেউ ধরতে পারছে? সমষ্ণতে রুদ্ধতাপীয় হয়ে গেছে। আচ্ছা, হয়তো এই যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, তাহলে ডি ডিভি পিভি ইকুয়াল টু ডি ডিভি কনস্ট্যান্ট কে। তাহলে এবার আসো, পি কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, তো ভি কে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, আর ভি কে রেখে পি কে ডিফারেন্সিয়েশন ডিপি ডিভি, আর এটা তো 0। তাহলে অতএব ডিপি ডিভি ইকুয়াল টু পি এই পাশে গেল আর ভি দিয়ে ভাগ, তাহলে মাইনাস পি বাই ভি, ঠিক আছে? এটা হচ্ছে ঢাল। তাহলে অতএব ডিপি ডিভি কার? সমষ্ণ রেখার। সমষ্ণ রেখার জন্য ঢাল কি হয়েছে? নেগেটিভ, মাইনাস পি বাই ভি, এটা সমষ্ণ রেখার ক্ষেত্রে। এবার আসো রুদ্ধতাপীয় রেখা। রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে কেমন হবে? এটা সমষ্ণ, এবার এটা রুদ্ধতাপীয়। অলরেডি আমরা রুদ্ধতাপীয় করে ফেলছিলাম। রুদ্ধতাপীয় রেখাটা অধিকতর খাড়া, তাহলে এর কোন একটা পয়েন্টে স্পর্শকে যদি এর ঢাল বের করি, তাহলে এর এবার স্লোপ, রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। তাহলে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, পি ভি টু দি পাওয়ার গামা ডি ডিভি কে। তাহলে এবার দেখো, পি কে রাখলাম, এবার ডি ডিভি ভি টু দি পাওয়ার গামা, আর ভি টু দি পাওয়ার গামাকে রাখলাম ডিপি ডিভি ইকুয়াল টু 0। তাহলে একে যদি ডিফারেন্সিয়েট করা হয়, পি থাকলো ভি এর সাপেক্ষে ভি টু দি পাওয়ার গামাকে, তাহলে গামা সামনে আসলো, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 1 কমে যাবে, প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ডিভি, এটা ইকুয়াল টু 0। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল ডিপি ডিভি এটা ইকুয়াল টু, এইটা ওই পাশে গেল, তাহলে মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ। তাহলে ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কাটাকাটি, তাহলে অতএব ডিপি ডিভি এটা ইকুয়াল টু মাইনাস গামা পি ডিভাইডেড বাই ভি। দেখো, মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস গামা পি ডিভাইডেড বাই ভি। একটা কাজ করি, গামাটাকে এখানে রেখে মাইনাসটাকে এখানে রাখি, এই। তাহলে অতএব এটা হচ্ছে ডিপি ডিভি, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল। তো এইটা সমান সমান গামা ইন্টু, দেখো ভালো করে খেয়াল করো,
মাইনাস পি বাই ভি হচ্ছে সমষ্ণ রেখার ঢাল, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল, তাহলে ডিপি ডিভি কোন রেখার? সমষ্ণ রেখা। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল থেকে গামা গুণ বেশি খাড়া, গামা গুণ বেশি। বুঝতে পারছো? এই যে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল থেকে গামা গুণ বেশি খাড়া। তাহলে রুদ্ধতাপীয় রেখাটা হবে সমষ্ণ রেখা থেকে খাড়া। তাহলে দুইটাকে যদি আমি একই গ্রাফে দেখাই, দুইটাকে যদি একই গ্রাফে দেখাই তাহলে তখন গ্রাফ হবে এরকম। এই তাহলে নিচেরটা সমষ্ণ, উপরেরটা হবে রুদ্ধতাপীয়। বোঝা গেছে? ক্লিয়ার? ভাই একটু রিপিট করেন। রিপিট কি? জাস্ট হিসাব করছি রে ভাই। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা রুদ্ধতাপীয়। তা আমরা ঢাল বের করতে চাই, ঢাল মানে ডিপি ডিভি। এবার ডিপি ডিভি কেমনে বের করব? ডিফারেন্সিয়েশন করে দাও। ডি ডিভি, বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো একে যখন ডিফারেন্সিয়েশন করবা, পি কে রেখে ভি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েশন, আবার ভি টু দি পাওয়ার গামাকে রেখে পি কে ডিফারেন্সিয়েশন। তা আমি যদি ভি এর সাপেক্ষে ভি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে গামা সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে গামা থেকে পাওয়ার 1 কমে গেল। এবার এখান থেকে ডিপি ডিভি বের করছি, তাহলে এইটাকে ওই পাশে নিয়ে যাব। এই যে পি কে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার -1 আলাদা করে ফেলছি। তাকে ভাগ দিয়ে দিলাম, ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে তো আমি ডিপি ডিভি পাবো। এবার ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কাটাকাটি হয়ে গেল। এই তো, বুঝতে পারছো? তাহলে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে কত গুণ বেশি খাড়া? গামা গুণ বেশি খাড়া। বোঝা গেছে? ক্লিয়ার? তো এই তো, এটাই তো করতে বলছে, এই ঘটনাই ঘটাইতে বলছে। ওকে, তাহলে কি আজকে এই পর্যন্ত থাকবে না আরো পড়বো? বলো, আজকে এই পর্যন্ত থাকবে? অনেক লোড হয়ে গেছে নাকি? আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে আমরা পরের দিন কার্নোর ইঞ্জিন আর এনট্রপি, এই দুটো টপিক পড়লে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে টাটা। নেক্সট ক্লাস কয় ঘন্টার হবে? এই 10-12 ঘন্টা। নেক্সট ক্লাস হবে 10-12 ঘন্টা।